এটা সবসময় করে থাকো। হ্যাঁ, এটাও তার পাশে ঘুরিয়ে তারপর বলা হয় তোর মুখে যেটা আছে ওর মধ্যে এদিক ওদিক দৌড়োয়, ভয় লাগে। আর মূর্খের দুনিয়া মূর্খই বাস করে। Why God last? Why not first? নৃসিংহর মানে কি কাজ কি, মানে যে বান কাটানো? আর এই বাচ্চাটার কেসটা কে করিয়েছিল, মানে বাড়ির মেম্বার? হ্যাঁ, তার ঘটনাটা কি ছিল অ্যাকচুয়ালি, মানে ভৌতিক, মানে কতটা ভৌতিক? আর যদি বড় হতে থাকে তাহলে ওপরা, কসরা, হাওয়া, নজর, এই ধরনের জিনিস লেগে থাকে। ঠিক সেই রকমই একটা তান্ত্রিক যখন বলে যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, তখন সে তন্ত্রোক্ত উপায় বা গ্রহদোষের উপায় বলে। সে কখনো বলবে না যে আপনার ঠ্যাংটা ভেঙে গেছে, তন্ত্র মন্ত্র করে ঠ্যাং জুড়ে দেবো। আপনাদের প্রিয় বাংলার পডকাস্ট চ্যানেল মেডিটালিজেন থেকে আমি দেবপ্রদীপ। আমাদের চ্যানেলটা অনেকটা রিচ নিয়েছে আপনাদেরই হেল্পের জন্য, আর আমি খুব খুশির সাথে বলতে চাই যে আমরা খুব ক্লোজ 5000 সাবস্ক্রাইবার জন্য। আর 5000 সাবস্ক্রাইবার নাম্বারটা হয়তো খুব কম অন্যদের তুলনায়, বাট আমার জন্য, আমার চ্যানেলের জন্য এটা খুব একটা ভালো নিউজ। আর একটা নিউজ হচ্ছে গিয়ে সৌরভ বাগ বলে একজন ছিলেন, যিনি আমাদের একটা কোশ্চেনের উত্তর দিয়েছে, 1.5 ফুটিয়া তন্ত্র, যেটাকে নিয়ে অনেকে অনেকভাবে ডেসক্রিপশন দিয়েছে, বাট সেই সাধনাকে চিনতে পেরেছে উনি। এই অসংখ্য ধন্যবাদ তাকে জানাই আমাদের প্রোগ্রামটাকে এত ভালোভাবে দেখে অ্যান্সারটা দেয়ার, আমাদেরকে একটা রেসপেক্ট করার। আজও আমাদের সাথে আমাদেরকে শিহরণ আর একটা দারুণ ভৌতিক ঘটনা শোনানোর জন্য মহারাজ তার টাইম আমাদেরকে দিয়েছে। তাই সরাসরি চলে যাচ্ছি মহারাজের কাছে। সত্যটা ভয়ঙ্কর। আচ্ছা মহারাজ, আপনি তো বললেন যে একটা ভালো, মানে খুব ভয়ানক একটা ঘটনা শুরু হবে আজকের নাকি আপনার লাইব্রেরিতে, যেটা বলা যায়। লাইব্রেরি বলবো তো? হ্যাঁ, লাইব্রেরিতে অবশ্যই। এটা যদি আমার ঘটনাগুলোকে সবকিছু নিয়ে থাকি, দীর্ঘ 30 বছরের উপরে তন্ত্রের দুনিয়া, সেই তন্ত্রের দুনিয়া থেকে তো এটা অবশ্যই একটা ছোট গল্প, যা কোনো এক সময় বাস্তব, বর্তমানে আমাদের সঙ্গে সেটা মণিকোঠরে বাস্তব, লোকের কাছে গল্প। এই অনেকটাই তারানাথ তান্ত্রিকের গল্পের মতন। তার কাছে সেটা বাস্তব, আর তার 2 সাগরেদের কাছে ছিল ওটা গল্প। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু তারানাথ তান্ত্রিককে যে ক্যারেক্টার বা চরিত্র, সেই চরিত্রটাকে কিন্তু রেসপেক্টও জানাতো। হ্যাঁ, দেখো, যে যেরকম ভাবে নেবে। কেউ জ্যোতিষতন্ত্রকে ভণ্ডামি বলে নেয়, কেউ এটাকে সাধনা বলে নেয়। ভণ্ডামি বলে বলেও তবু সেটাকে কিন্তু একটু খেয়াল করে, তাহলে সে তো খেয়াল করে। হ্যাঁ, সে তো বলে না যে কোথাও এই ভণ্ডামি আছে বলে আমি এটাকে খেয়াল করব না, দেখবো না, কিছু করব না। সে তো খেয়াল করে। তার মানে খেয়াল করে, মনের ভিতরে কোথাও একটা কুচকুচু থাকে। আর এই কুচুকুচুটা কেউ এরকম ভাবে নিয়ে আসে, আর কেউ অন্যভাবে নিয়ে আসে। তাতে আর্ততে আমাদের মতন মানুষজনদের বা আমাদের এই গল্প শোনার মানুষজনদের কিন্তু কোনোটাতেই কিছু যায় আসে না। যারা শোনার তারা শোনা। দেখো, কিছু মানুষ প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেয়। ভুল দিক ঠিক দিক সে তার অ্যাজুম করে, তার অ্যাজামশনে সেই উত্তরটা, সে গল্পটা শুনে তার মনে হলো তাহলে এটা এই ধরনেরই জিনিসের ওপর মার্জার ছিল, তাই অনেকে ভেবেছে মাজার। অ্যাকচুয়ালি এটা তো মাজারের কোনো কিছু ছিল না, ছিলই না, এটা মার্জার ছিল। মার্জার ছিল। তো সেইভাবেই শোনে, বোঝে, তারপরে উত্তর দেয়। তার মানে লোক শোনে, 2-4টে লোক শুনলেও শোনে। 1,500-2,000 লোকের কাছে তো আমাদের ঘটনাটাকে পৌঁছতে পারছি। কোথাও আবার 40-50 হাজার লোকও শুনছে, কোথাও 10,000, কোথাও সাবস্ক্রাইবারে অনেক 15,000, বিভিন্ন রকম লোকই শুনছে। 50,000-এর লোকও তো আমাদের গল্প শুনেছে। তো প্রচুর ঘটনা আমার জীবনে রয়েছে, তার মধ্যে একটা এই ঘটনাটাও। কোনো ঘটনাই আমি একে ছোট বলতে পারি না।
সব ঘটনাই আমাদের জীবনে একটা বড় ধরনের পার্ট প্লে করে থাকে। কারণ আমি যখন এই ঘটনাটার সাক্ষী হই, যখন আমি এই কেসটাকে আমি আমার হাতে পাই, আমি তাকে হ্যান্ডেল করি, তার আগেও তার জীবনে অনেক কিছু দুর্ঘটনা ঘটে এসছে। দেখো, আমার কাছে বা আমাদের মতন লোকের কাছে যখন কেউ আসে, তার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যায়, তারপরে আসো। তারপর কিন্তু সে আসে। না, আমি একটা জায়গায় পড়ছিলাম যে ওয়াই গড লাস্ট, ওয়াই নট ফার্স্ট। তার একটা বড় কারণ আছে। হোয়াই ডক্টর লাস্ট, হোয়াই ডক্টর নট ফার্স্ট? হ্যাঁ, আমরা আগে নিজে ট্রাই করতে থাকি। আমার পেটে ব্যথা হবে, দেন তারপর তো আমি ডাক্তারের কাছে যাব। পেটে ব্যথা না হলে তো যাব না। হ্যাঁ, আর পেটে ব্যথা হওয়ার সাথে সাথেও ডাক্তারের কাছে যাব না, প্রথম তো 2-4 মিনিট নিজে চেষ্টা করব। হ্যাঁ, তো সেই রকমই আমরা তো একটা অধ্যায়, যেখানে তাকে বুঝতে হবে যে আমি ডাক্তারের কাছে যাব না আমি কোনো তান্ত্রিকের কাছে যাব। দেখো, আগের দুনিয়ার ওঝা ফকিরের অনেক বড় পার্ট ছিল, আজকের সময় কিন্তু তান্ত্রিকের অনেক বড় পার্ট হয়ে গেছে। ওঝা ফকির খুব কমে গেছে, এখন তন্ত্রবিদ্যার অর্থাৎ ওঝাগিরির ওপরের স্তরের রিচুয়াল যেটা হয় সেখানে চলে এসছে। তাই এখন তন্ত্রবিদ্যাটা অনেক বেশি চলে এসছে সামনে, তো তান্ত্রিকের পার্ট অনেক বেশি এখানে প্লে হয়। কিন্তু বোঝবার দরকার যে আমি তান্ত্রিকের কাছে যাব না ডাক্তারের কাছে। এবার সবকিছু ডাক্তার পারে না, তো সবকিছু তান্ত্রিকও পারে না। মাঝে মধ্যে আমার কিছু জায়গায় কমেন্ট করে ফেসবুকে অনেকে, তাহলে তো সব যখন আপনি করে দিতে পারেন তাহলে তো আর কাউকে কিছু দরকার নেই। যে যার প্রফেশনে বোঝবার দরকার আছে যে স্বর্ণকার কখনোই মেডিসিন দেবে না, আর ডাক্তার কখনোই সোনার কানের দুল দেবে না, তাই না? তো যেটা তন্ত্রোক্ত উপায় হয়েছে সেটা তন্ত্রোক্ত উপায়ে সমাধান হবে, ওখানে ডাক্তারের বাপের ক্ষমতা নেই কিছু করে। জোর গলাই বলছি, সিমটম ডক্টরই হতে পারে, মেডিকেল সিমটম তোমার সামনে আসতে পারে, কিন্তু ডাক্তারের বাবার ক্ষমতা নেই সেখানে তাকে সুস্থ করবে। সেখানে তো একটা তান্ত্রিকই সেই অধ্যায়ে সুস্থ করবে। ঠিক সেই রকমই একটা তান্ত্রিক যখন বলে যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, তখন সে তন্ত্রোক্ত উপায় বা গ্রহদোষের উপায়ই বলে। সে কখনো বলবে না যে আপনার ঠ্যাংটা ভেঙে গেছে, তন্ত্র মন্ত্র করে ঠ্যাং জুড়ে দেবো, তাই না? আপনার অ্যাপেন্ডিক্সের অপারেশনটা তন্ত্র মন্ত্র করে দেবো, কখনো হয়? এটা বোকা বোকা হয়ে যাবে জিনিসটা। উলুবনে মুক্ত ছড়ানো। আর মূর্খের দুনিয়া মূর্খই বাস করে, আমাদের মতন দুনিয়াতে আসার দরকার। সেটাই। ঠিক সেই রকমই কিছু ঘটনা আছে যা মানুষ উপলব্ধি করার পর গিয়ে আমাদের মতন দুনিয়ায় এসছে। এই ঘটনাটাও আজ থেকে বহু বছর আগেকার। হ্যাঁ, তার ঘটনাটা কি ছিল অ্যাকচুয়ালি, মানে খুব ভৌতিক, মানে কতটা ভৌতিক এটা? এটা আসলে ব্ল্যাক ম্যাজিকের উপরে প্রয়োগ ছিল, মানে কালা জাদুর উপরে প্রয়োগ। ঘটনাটা শুরু থেকে শোনা যাক। ঠিকানা তো বলা উচিত না, নামও বলা উচিত না। তো ঘটনাটাকে তুমি যদি ঠিক শুরু থেকে ওদের মুখে শোনা, আমার প্রথম যখন আমার কাছে আমার ক্লায়েন্ট আসে, তো ডে 1 সে আমাকে আমার যে বুকিং নাম্বার রয়েছে 9831734253 আর একটা 9903444493, তো 9831 সব থেকে বেশি আমার কল আসে, এটাতেই কল আসে এবং সবাই এটাই ইউজ করে, 9831734253 এই নাম্বারে কল আসে। তো আমি ফোন জেনারেলি ধরি না, কারণ আমার কাছে ফোন থাকে না, আমার যে রিসিভ করা অ্যাসিস্ট্যান্ট ও ফোনটা রিসিভ করেছে, যেরকম সাধারণ বুকিং হয় সেরকম বুকিং। তো কিছু সময় কি হয়, ক্লায়েন্টদেরকে আমরা ফার্দার ফোন করি, আপনি কি আসছেন, বা দেরি হলে আপনি কি ঢুকছেন। ক্লায়েন্টরা সেজন্য বলা হয় যে বেরোবার আগে একবার ফোন করে নেবেন। তো সে যথারীতি সেরকমই সব ক্লায়েন্টের সাথে সাথে এও ফোন করেছে, কারণ তখন আমাদের জানার ব্যাপার ছিল না কোন ক্লায়েন্ট কি, কারণ আমরা অত মাথা ব্যথা করতে যাই না। ক্লায়েন্ট আসে, তারপর তার হিস্ট্রি শোনা শুরু করি। তো আমার যথারীতি চেম্বার চলছে, আমি চেম্বার শেষের দিকে, তো যেরকম পেন্ডিং ক্লায়েন্ট থাকে না,
যে এখনো আসেনি। হ্যাঁ এরকম দুটো পেন্ডিং ক্লায়েন্ট রয়েছে। তো একজন ক্লায়েন্টকে ফোন করা হয়, তো তার প্রবলেম হয়েছে, বাড়িতে অসুস্থ হয়েছে, সে আসতে পারবে না, নেক্সট ডেট একটা নিয়ে নিল। দ্বিতীয় এই ক্লায়েন্টকে যখন ফোন করা হয়, তো প্রথম রিং ধরেনি, দ্বিতীয় রিংয়ে হুম, ও যখন আবার ট্রাই করা হয় তখনও সে সেরকম ধরেনি। তো ওই ফোন গেছে দেখে আবার ওখান থেকে কিছুক্ষণ বাদেই সে ফোন করে। তো সে বলছে যে, কারণ তার আগেও ফোন করেছে আমাদেরকে, যে মানে বেরোবার সময় আমরা বলি যে আপনি হ্যাঁ 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 ফোন করে দেবেন, কনফার্মেশনটা হয়ে যায় যে আমার এই কটা ক্লায়েন্ট আমার আসছে, অন ওয়ে আছে। লিস্টিং করতে সুবিধা হ্যাঁ, লিস্টিং করতে আর কি হয়, যে রিদম থাকে না, আমি উঠে যাব আবার বসবো, হ্যাঁ সেই হিসেবে একটা দেখা হয়। তো সেই হিসেবে কনফার্ম ছিল। তো ফোন যখন সেকেন্ড করে, তো আপনি আসছেন, হুম, তো তখন সে বলছে যে আমরা অর্ধেক রাস্তা, কারণ আমাদের হিসেবে সে চলে আসা, সে আসছে, গাড়ি নিয়ে আসছে, তাকে ঠিকানাটা আবার এখানে আসলে তো বলা হয় যে আপনি 2.5 নম্বরে নামবেন, ফোন করবেন, আবার আপনাকে আমরা গাইড করতে থাকবো। ঠিকানা বলার পরও বলা হয় যে আপনি 2.5 নম্বর হুম। নামবেন, এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে নামবেন, নেমে ফোন করবেন, আপনাকে আমরা বলে দেবো। কিন্তু ঠিকানা বলা হয় যে 2.5 নম্বর গেটে নেমে পুলিন পল্লী হুম, আসবেন, রমা অ্যাপার্টমেন্টের গলি, অশোক মহারাজের বাড়ি, ল্যান্ডমার্ক গণেশ ভবন বিয়ে বাড়ি। তো ওদেরকে বলা হয় 2.5 নম্বরে আসলে আবার বলা হয় গণেশ ভবন বিয়ে বাড়ির সামনে আসুন, তারপরে আমাদের কেউ কেউ নিয়ে আসে, আর চিনে আসতে পারলে চলে আসে। ও ফোন করেনি। পরে যখন ফোন করছে যে আপনি কত দূর, তখন সে বলছে যে আমি আজকে আসতে পারবো না, আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে হুম। মানে গাড়ি ডান দিক উড়ে গেছে। গাড়ির ডান দিক উড়ে গেছে, হ্যাঁ। ড্রাইভার? না, কারুর সেরকম ভাবে কিছু অতটা ক্ষয়ক্ষতি হয়নি। ড্রাইভারের পায়ে লেগেছে, হাতে লেগেছে, যারা বসেছিল তাদেরও কিছুটা কোমরে চোট, হাতে পায়ে চোট এসছে, কিন্তু প্রাণহানি কারুর হয়নি। তো আমি বরাবর বলে এসছি, তখন যখন আমার কাছে মেসেজটা আসে তখনই আমি, ধ্যান যোগ বলা ভুল হবে, ওটা মিথ্যে কথা হবে, ঝপবাজি হয়ে যাবে। তো এটা নিয়ম যে যার উপরে কালা জাদুর প্রয়োগ হয়ে থাকে বা ভৌতিক কোনো ক্রিয়ার প্রয়োগ হয়ে থাকে, সে আমার বাড়িতে ওয়ান শট ঢুকতে পারে না, বা ইজি ভাবে আমার বাড়িতে ঢুকতে পারে সে না। আসতে পারে না। তাকে আসতে হলে নানা রকম বাধা অতিক্রম করেই আমার বাড়িতে আসে। এরকম বহু ক্লায়েন্ট আছে যে কেন? সকালবেলা বেরিয়েছে, বিকেল বেলা ঢুকেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, 2.5 নম্বর নামবার ছিল, মধ্যম গ্রামে গিয়ে সে নেমেছে, শরৎ কলোনিতে নেমেছে, ওদিকে 1 নম্বরে নেমেছে, হাঁটতে হাঁটতে এরকম একজন হয়েছে, তো সে বিভিন্ন জায়গায় বিভিন্ন হওয়ার পর সে শরৎ কলোনি থেকে হেঁটে হেঁটে আমার বাড়ি এসছে। এরকমও হুম। ক্লায়েন্ট আমি পেয়েছি। আগের গল্পটাই তো শুনলাম যে 1 ঘন্টা হুম। লেগে গেছে তাকে এখানে পৌঁছাতে। 1 ঘন্টা না, সকালে বেরিয়েছে, বিকেলে হ্যাঁ, ঢুকেছে, বিকালে পৌঁছে। 1 ঘন্টা সে আমার বাড়ি ঢুকে যাওয়ার কথা। হ্যাঁ, তো এরকম প্রবলেম আমি বহুবার দেখেছি আমার ক্লায়েন্টদের। তো দেন আমি বলি যে এই আমার জিনিসটা হয় কেন? অ্যাকচুয়ালি এনার্জি বুঝতে পারে যে সে কোথায় যাচ্ছে। মন্দির আছে বলে? না না, মন্দিরের জন্য শুধু নয়, আচ্ছা, আমার মন্দিরেও তো আমার জিনিস ঢোকে, আমার লোকজন, হ্যাঁ, আমার সাধনার জিনিস, এরা আসে, এটার ব্যাপার না। ওরা জানে যে এখানে থাকলে, এখানে গেলে এবার আমার বিপত্তি আছে, আচ্ছা, আমি এখানে আর থাকতে পারবো না। অ্যাকচুয়ালি যখন কোনো জিনিস কারোর শরীরে বাসা করে, ওখানে থাকতে চায়। যখন প্রেত আত্মা কারোর শরীরে বাসা করে বা প্রেত আত্মা কারোর উপরে চালানো হয়, তখন সে তার অর্ডার পালন করে, সে থাকে। মুক্তি পেতে চায় না? সেটা আলাদা, মুক্তি পেতে চায় সেটা একদমই আলাদা, এটা সেটা নয়। তো এই ধরনের যখন কারোর উপরে নেগেটিভ এনার্জি, সোল এরগুলো থাকে, তখন তারা সহজে আমার মতন বা আমাদের মতন দুনিয়াতে আসতে দেয় না, কারণ জানে যে এরা এবার আমার উপরে হাবি হবে। বা ওরা কখনো এটাও ভাবতে পারে যে ওরা কখনো পাওয়ারফুল জায়গায় যেতে চায় না, আচ্ছা, তাহলে ওকে হারতে হবে। তো ও সবসময় চায় যে ওই লড়াইয়ের থেকে ভালো একে যেতে দেবো না। যতটা পারবে আটকাবে। হ্যাঁ। হুম। তো তার ওই প্রবলেম, তো তারা বাড়ি ফিরে গেছে। তো এটা দিনের বেলা, কিন্তু ঘটনা ঘটেছে আরো পরে এদের। আরো পরে রাতে? হ্যাঁ, আমার বাড়িতে ফোন তখন মোটামুটি ভাবে ওই 2-2-2:30 নাগাদ, তার পরে পরেই হবে, এরকম সময় হবে। তখন আমি জপে আছি আমার ঘরে, আমার পঞ্চমুণ্ডির আসনে আমি তখন জব করছি। তো ফোন কন্টিনিউ বেজে যাচ্ছে, যা হয় সচরাচর
ঘুমের ঘোরে আমার তো ধরা না, but তো যে আমার লোক রয়েছে ও তো আমার এখানেই ঘুমের ঘোরে ফোন ধরেছে। আচ্ছা। ঠিক আছে? তো এবার তাকে বলছে যে আমার সন্তানের খুব খারাপ অবস্থা, মহারাজকে একটু দিন। জেনারেলি ফোন কেউ চাইলেও আমাকে দেওয়া হয় না, এটাই নিয়ম। কারণ এন্টারটেইন করার মতো জবে আছো। না না, এমনি অবস্থায় এন্টারটেইন, মহারাজকে দিন এন্টারটেইন করার ব্যাপার নেই, তোমার দরকার তুমি আসো সামনাসামনি বসে কথা বলবো। সেটাই। ফোনে অত এন্টারটেইন করার কিছু নেই বা খোশ গল্প বলার কিছু নেই। এখনো যেরকম মেসেঞ্জারে লোক যেরকম পাঠায় হ্যাঁ। কথা বলবো, আরে কথা বলার জন্য তুমি চেম্বারে আসো, বুকিং নাম্বার আছে, বুক করো, তুমি চেম্বারে আসো, তোমার যদি প্রয়োজন হয় তুমি চেম্বারে আসো। হোয়াটসঅ্যাপেও তাই বলা হয়, হোয়াটসঅ্যাপ কল করবেন না, কারণ কেউ রিসিভ করবে না। মেসেঞ্জার কল করবেন না, কেউ রিসিভ করবে না। মেসেজ করবেন, আপনাকে নাম্বার দেবে, এমনি নাম্বারে অফলাইন কল করতে হবে। এবার তুমি বলতে পারো আমি বিদেশে থাকি, অনলাইন কাজ করি না আমি। আপনি বিদেশে থাকেন, আমার কিছু করার নেই, আমি অনলাইন কাজ করি না, এটা আমার রুলস। কারণ আমার ফেক প্রোফাইল বানিয়ে সবাই অনলাইন কাজ করছে, আমি কাজ করি না। আমার কোনো ফেক প্রোফাইল কেউ বানিয়ে কারো পাল্লায় পড়লে আমার কিছু করার নেই, কারণ আমার মোটো আমার সামনে লোক আসবে, আমার মায়ের সামনে আসবে, আমি ক্রিয়া করব। অনলাইন করার কোনো রকম গল্পে আমি যাই না, করিও না। তো এই ফোন করে অনেক কান্নাকাটি করে, ও তো দেবে না কিছুতে। তো তাকে কি হয়েছে বলুন, অনেক যখন কান্নাকাটি করে তখন ওরা শোনে, তো শুনে এবার ও একটা ভেবাচাকায় পড়ে রয়েছে, ঘটনা এবার কি করব, আমি তো জবে। তো মোটামুটি ভাবে আমার জব শেষ অ্যাজ পার ওই 3:30 4টে, ঠিক আছে? তো ওটা ফার্স্ট স্তরের একটা জব শেষ হয়, ফার্স্ট স্তরের জব শেষ হলে আমি বেরিয়ে আসি, কারণ আমার ওই কারণ দেওয়া হয়, সবকিছু দেওয়া হয়। দেওয়ার পর আমি বাইরে বেরিয়ে আসি, তো কিছুটা ভোগ চলে, তারপরে আমি গিয়ে আবার একটা জব করি, কমপ্লিট করি, অন্য জব, দেবদেবীদের তখন জব হয়, সেটা শেষ হয়, দেন আমি চলে আসি। তো আমি যখন প্রথম স্তরের জব শেষ করে ভোগ দিয়ে ওদেরকে খাবার দিয়ে কারণ দিতে হয় পাত্রে। তুমি এই এখনকার আমাদের পডকাস্টের টাইমে তুমি এখনো দেখবে এখানে নিচের মায়ের নিচের থেকে গেলে দেখবে মদের গন্ধ পাচ্ছ, তুমি কারণের গন্ধ। ওদেরকে কারণগুলো দিতে হয় জব টপ করে। ওই জব করে আমি যখন বাইরে বেরোই তখনও আমাকে ব্যাপারটা জানায়, এরকম হচ্ছে, এরকম ব্যাপার। তো ছেলেটা বমি করছে, রক্ত বমি হচ্ছে, আমি বললাম ডাক্তারকে ডাকতে বলো। ডাক্তারের কাজ, আমি কি করবো? বলছে ডাক্তার ওষুধ দিচ্ছে, কিন্তু প্রবলেম অন্য জায়গায়, যে ওর সারা গা কেটে যাচ্ছে, কেটে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, আবার কেটেও যাচ্ছে। হ্যাঁ, বমির সাথে রক্ত উঠছে আর সারা গা ফালি ফালি হয়ে কাটছে, নিজের থেকে দেখতে পাচ্ছে আর রক্ত বেরোচ্ছে। তখন আমি বললাম যে ঠিক আছে ফোন কর। ফোন করে। এইটা কখন হচ্ছে ঠিক টাইমটা? ওর তো শুরু হয়ে গেছে 2-2:30টার আগেই, আমার সঙ্গে কথা হচ্ছে 3:30 নাগাদ। 3:30 নাগাদ। আর গাড়ির অ্যাক্সিডেন্টটা সকালে? আমার তো 10টায় চেম্বার শুরু, সকালে হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ার অ্যাবাউট তোর দুপুর দিকে, কারণ আমাদের কল যখন 3:30 3:30 দুপুর বেলা, তখন কল করাচ্ছে। এবার আমার ক্লোজিং হচ্ছে, এবার ক্লোজিং এ যারা যারা আসেনি এবার ফোন করে নিল যে আপনি আসছেন কি আসছেন, ঠিক আছে? তো সে তখনকার, তো ওই সকালে রিটার্ন চলে গেছে অলরেডি সেগুলো। এরা রাত্রে সন্ধ্যের পর থেকে ঘটনাগুলো, কিন্তু আমরা জানতে পারছি 2:30 নাগাদ, 2-2:30 নাগাদ, এক্সাক্ট টাইম আর মনেও নেই। আর আমার ভোরে ভোরের দিকে শেষ হয়েছে, কারণ আমার 3টে থেকে 4টের মধ্যে আমার প্রথম স্তর শেষ করি, তারপরে গিয়ে আবার 4টের পরে আবার দ্বিতীয় স্তরের জব শুরু হয়। তো ওকে আমি ফোন করতে বলি, ফোন করে, তখন মানে পেয়ে এক শ্বাসে বলা যেটা হয়, তো আমি বললাম ঠিক আছে ভিডিও কল করো। ভিডিও কল করে, তো দেখে বুঝতে পারি ব্যাপারটা যে এই প্রেতের। উনি তখন বলেন যে আমি সকালে আসছিলাম, আমাদের অ্যাক্সিডেন্ট, পুরো ঘটনাটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ফিরে গেছি, কোনো উপায় ছিল না, ছেলের এই অবস্থা, সারা গা হাত পা থেকে ফালি ফালি হয়ে রক্ত। এর একটা তোমাদের কাছে এভিডেন্স ছিল, সেই আমরা আনকাট স্টোরিতে দিয়েছিলাম, মনে আছে? যে পুরো ফালি হয়ে আমার নিচের ঘরে বসেই তার ওই ফালি হয়ে গেল। তো এরকমই, কিন্তু ওর যেরকম সরু ফালি ছিল, সরু 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 সরু, এর ফালিটা একটু মোটা করে হচ্ছে, মানে সরু কিন্তু ডিপ করে হচ্ছে, যাতে ওজিন অনেক বেশি হচ্ছিল। আচ্ছা, তখন আমি দেখিতে তো চালান মারছে,
ঠিক আছে, এটা না খুর চালান, ব্লেড চালান, চটা চালান, এগুলোর ওপর দিয়ে এই চালানগুলো হয়। অস্তুরা চালান যেটা হয়, ব্লেড চালান হয়, চটা চালান হয়, বাঁশের চটা কেটে সেই সেটা চালান করা যায়। ক্রস করে রেখে এটা প্রেতের দ্বারা চালনা করা হয়, চালান ক্রিয়া চলছে। কারণ যা আমাদের করে অভ্যেস, দেখে অভ্যেস, তাতে বললাম ঠিক আছে, আমি তো আজকে এই মুহূর্তের জন্য আপনাকে চেষ্টা করছি, পারলে আপনি যে কোনো ভালো জায়গার থেকে আপনি এর প্রতিকার করিয়ে নেবেন। তখন ওরা বলছে না না, কোথাও থেকে না, আপনার কাছে আমি আসবো, কিন্তু এই মুহূর্তে আপনি বাঁচান, আপনাকে কি নিয়ে আসবো? তাহলে মানতে হবে না, আমি কিছু ক্রিয়া করে দিচ্ছি। তখন ওর ডিটেলস গুলো আমি নিই, ফোনের মাধ্যমে নিয়ে আমি এখান থেকে উড়ান ছাড়ি। উড়ানটা কি? উড়ান ক্রিয়া হচ্ছে তোমার ওই পাখির মধ্যে ক্রিয়া করে ছাড়া হয়, উড়ান ক্রিয়া। তো তার উপরে ক্রিয়া করে যখন ছাড়া হয়, এই উড়ানের মাধ্যমে এই চালানটা যায়। এই চালান আগের উড়ান যারা ছাড়তো, হান্ডি উড়ান, দেখবে এখানে আকাশে গল্প শুনেছে, আকাশে হাড়ি ওড়ে, হাড়ি উড়তে উড়তে গিয়ে পড়ে। তো এই হান্ডি উড়ান ছিল, তো যার বাড়িতে পড়তো তার সত্তা শেষ। এটা মাসান থেকে মারতো, আর যার বাড়িতে গিয়ে পড়তো তার মারণ ক্রিয়াতে ব্যবহার হতো। আমরা এই উড়ানটাকেই অন্যভাবে করি কালা জাদুর মধ্যে দিয়ে, যে এই উড়ানটাও গিয়ে উড়বে আর এই চালানের মাধ্যমে ক্লায়েন্টের বাড়িতে, তার বাড়িতে যাবে। এই উড়ানটা করি। এখন তো আর উড়ান করাই হয় না, পুরো বন্ধ করে দিয়েছি আমি। তো এই উড়ান ক্রিয়াটা করে ওপরে চালানটা ছাড়ি, যে বন্ধন ক্রিয়া করি, গৃহবন্ধন আর দেহবন্ধন আমি 24 ঘন্টার জন্য এটা প্রয়োগ করি। তো প্রয়োগ করার পর আমি বললাম যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বাদে কি হচ্ছে একটু রেজাল্ট ওকে রিপোর্টটা জমা করে দেবেন। তো উড়ান করে আমার যে খপ্পর আছে, খপ্পরের মুখে দিতে হয়, সিগার দিতে হয়। তার আগে তোমাকে হচ্ছে মদ দিয়ে স্নান করিয়ে কুমকুম দিয়ে রঞ্জিত করতে হয়। এটাকে স্নান করে রঞ্জিত করে তার মুখে সিগার দিতে হয়। সিগার দিয়ে ওর নাম গোত্র বলে ওকে আগে জাগাতে হয়। এগুলো স্নান করে ওকে রঞ্জন করে এগুলো দিয়ে ওকে জাগানো হয়। ঠিক আছে, ওটা উল্টা ক্রিয়া হয়, একটা উল্টা ক্রিয়ার মাধ্যমে সে জাগে। মানে অ্যাকচুয়ালি কি হয়, কপ্পলকে বেঁধে রাখতে হয়, ছেড়ে রাখলে হয় না। এখানে ওই পায়রা লোটার মতন ব্যাপার আছে, ছেড়ে রাখলে লুটে নেবে, লোটার ব্যাপার আছে। যার যেরকম পাওয়ার সে সেরকম পাওয়ারে, এবার এরা এদিক ওদিক দৌড়োয়, ভয় লাগে। এদিকে বেঁধে 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 রেখে ঘুম পাড়িয়ে রাখতো। তো তাকে বাঁধনটাকে খুলে তাকে জাগাতে হয়। তো জাগানোর কিছু প্রক্রিয়া আছে, যেরকম কারণ দিয়ে পুরো স্নান করাতে হবে, সিগার দিতে হবে ওর মধ্যে, তারপরে হচ্ছে কুমকুম দিতে হবে, মানে টিপ দিতে হয়। তো এইভাবে তাকে জাগিয়ে দেন তারপরে চালান ছাড়া হয়। এবার আমার এখানে তুমি দেখবে, এখানে আমার ডিপ ফ্রিজ আছে, দেখছো চোখের সামনে, ঠিক তোমার উল্টো দিকে বড় ডিপ ফ্রিজ। তো এর মধ্যে মাংস থাকে। আচ্ছা, এই মাংস তোমাকে খেতে দিতে হয়, মাছ পোড়া দিয়ে, মাংস দিয়ে খেতে দিয়ে এদেরকে এই চালানটা ছেড়ে আমি তা বললাম যে ফোন করে দে, যে কি রিপোর্ট হচ্ছে ঘন্টাখানিক বাদে জানাতে। তো ঘন্টা 1.5 বাদে ওরা রিপোর্ট জমা করে যে বমি বন্ধ হয়েছে, ওষুধ কাজ করছে। এটাই ঠিক, ওষুধ কাজ করছে, বমি বন্ধ হয়ে গেছে, আর ছেলেটার উপরে অত্যাচার হচ্ছে না। চলো ফাইন। পরের দিন ওরা সকালবেলা আবার আসার আগে ফোন করেছে, মহারাজ আসছে, মহারাজকে বলুন আমরা আসছি, রাস্তায় যেন কোনো সমস্যা না হয়। আমি বললাম রাস্তায় সমস্যা হবে না, কারণ তোমার 24 ঘন্টার বাঁধন আছে, রাস্তায় কোনো সমস্যা হবে না। তোমার সন্তান আমার এত অব্দি পৌঁছে আসবে, তবে গাড়ির নাম্বারটা বলে দাও। আচ্ছা, তুমি একটা আমাদের এই পডকাস্টে বলেছিলে যে আমি যদি এই গাড়িটা, মানে আমার গাড়িটাকে বেঁধে দিই, অন্য কোনো গাড়িকে দিয়ে ভিড়িয়ে দিতে পারে। হ্যাঁ পারে তো, ওর জন্য গাড়ির নাম্বারটা চাইলাম, আমাকে গাড়ির নাম্বারটা দিয়ে দাও, আমি চেষ্টা করছি এদেরকে দিয়ে যে আশেপাশে কেউ যেন কোনোভাবে তোমাকে ডিস্টার্ব না করে। তো এইভাবে ও আমার কাছে আসে পরের দিন। তো এবার পরের দিন এদের কাছে যখন আসে আমার কাছে, তখন এদের গল্প শুনে চক্ষু চরক গাছ। কারণ তুমি ক্লায়েন্ট যখন ঢুকছে, ওটা ক্লায়েন্ট না একটা খাঁচা, এটা সব থেকে বড় বিষয় ছিল। এই বাচ্চা ছেলেটা খাঁচা, আচ্ছা, আমি বললাম এক ঘুষি মেরে তোর খাঁচা ভেঙে দেবো, মানে বুকের খাঁচা। ওটা মানুষ না গোটা একটা খাঁচা ঢুকছে, সেটা এখন তোমাকে আমি বলছি, তখন কিন্তু আমি শুধু ওকে দিকে তাকিয়েই ছিলাম যে এর
কি জ্বালা যন্ত্রণা একে ভোগ করতে হয়েছে মাতা পিতা একে। শুধু হাড়, চোয়ালটা ভেঙে চেপে ভিতরে ঢুকে গেছে। এইগুলো, এই যে মাংস দেখো না, হাড়ের মতন উঁচু হয়ে রয়েছে, চোখের পুতলিগুলো দেখা যাচ্ছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চোপাতে কিছু নেই। এখানে আমাদের কাঁধে না সুন্দর মাংস, তোমার কি সুন্দর মাংস, হ্যাঁ, ও মনে হয় হাফ গ্লাসে, এই ছোট গ্লাসে 1 গ্লাস জল দিলেও জল থাকবে। পুরো খাঁচা, মানে বুকের, আমরা বলি না হারমোনিয়াম, হুম হুম, বুকের খাঁচাগুলো, রিড গুলোকে গোনা যাবে এরকম। কারণ ও যখন আসে তো এগুলো দেখছে তার মা বাবা। প্রথম আমি ওকে সুতো মাপা শুরু করি। সুতো মাপা, এটা কি জিনিস? তখন আমার বাবা জীবিত, আমার বাবা এই সুতো মাপার কাজ সব থেকে ভালো করতেন। এ কি জিনিস এটা? সুতো মাপা? খায় না মাথায় দেয়, হ্যাঁ খায় না মাথায় দেয়। হ্যাঁ, না, এটা একটা মাপের পদ্ধতি, যে তোমার উপরে কি ধরনের ক্রিয়া আছে বা আচ্ছা। তোমার উপরে ক্রিয়া আছে কিনা। আমি যেরকম থালা লাগাই হুম, সেরকম সুতো মাপাও আছে। আচ্ছা। এই সুতো মাপার অর্থাৎ তোমার প্রথম যে চুল থাকবে কপালের, হুম প্রথম চুল থেকে পায়ের বুড়ো আঙ্গুল অব্দি সুতো নিয়ে যাওয়া হবে। হুম, সেই সুতোটাকে তারপর কেটে দেওয়া হবে। কেটে দেবে? হুম, না, মাপ ওইটুকু করে। মাপে কেটে দিলে? হ্যাঁ। তাহলে সুতো মাপলে কি হবে? সুতো মাপলে ওই ওই সুতোটাই থাকবে, আমার হাইটটা মেপে যাবে। ওটাই থাকবে। হ্যাঁ। এই সুতোর উপরে বিশেষ মন্ত্র বলে যখন সুতোটাকে উল্টো ধরা হবে, হুম, তখন মাপে হয় ছোট না হয় বড় হবে। বড় হবে? এবং এই আঙ্গুলের চওড়া অনুসারেই হবে, 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3 আঙ্গুল, 4 আঙ্গুল, এরকম ভাবে হয় ছোট না হয় বড়। যদি 1 আঙ্গুল হয়? এর বিভাগ আছে নানা রকম। কার উপরে কি ধরনের বান মেরেছে সেটা বোঝা যায় এই ছোট হওয়াতে। আচ্ছা। যত বেশি বড় ছোট হবে তত এর উপরে কুতন্ত্রের প্রভাব বেশি করে করা হচ্ছে। আর যদি বড় হতে থাকে তাহলে ওপরা, কসরা, হাওয়া, নজর, এই ধরনের জিনিস লেগেছে। আর যদি কিছু না থাকে, ইকুয়াল থাকে, তাহলে কিছু তাহলে হয়নি কিছু ভাই, হয়নি। ডাক্তারি বিষয় এটা। আচ্ছা। এখানে ডিটেক্ট করা যায় এটা, ওপরা কসরা কি ধরনের আছে আর কি ধরনের বান আছে। বড়গুলো কি মানে কুতন্ত্র? না, ছোট যেটা হয় সেটা কুতন্ত্র। সেটাই কুতন্ত্র। আর বড়? বড়তে হচ্ছে ওটা নেগেটিভ এনার্জি, যেটা অপরা বলে থাকি আমরা, কাসরা বলে থাকি, হুম, নজর বলে থাকি, হাওয়া লেগেছে, হুম, এই যে কথাগুলো বলি এগুলো হচ্ছে বড়তে। আর ছোটতে হচ্ছে তোমার কি ধরনের এর ওপরে ক্রিয়া করা হচ্ছে, অর্থাৎ চালান ক্রিয়ার হয়েছে। পাওয়ার কতটা আছে। আচ্ছা। যেটা 3 আঙ্গুল, 4 আঙ্গুল, যত ছোট হবে তত কঠিন, কত কঠিন জিনিসের ওপর হয়েছে। এর উপরে কত হয়েছে? এর 3 আঙ্গুল হয়ে গেছিল, 3 আঙ্গুল। 3 আঙ্গুল ছোট এর হয়েছে, মানে এই মৃত্যুকালীন বান এর উপরে ক্রিয়া করা হয়েছে। হুম, এবার তখন আমি এই একে বাচ্চাটার উপরে মৃত্যুকালীন বান? পেটের বাচ্চাকে মেরে ফেলে এখন, বাচ্চা হতে দেয় না, এরকম বহু পরিবারের আছে। হুম, পরিবারেরই লোক বাচ্চা হতে দিচ্ছে না বৌমার, এরকম আছে। আবার এরকমও আছে আশেপাশের লোক বাচ্চা বেঁধে দিয়েছে আচ্ছা। যাতে বাচ্চা তার না হয়, হুম, এরকম বহু আছে। তো এর যখন আমি ক্রিয়া করি, ওটা করার পর আমি বললাম তাহলে একবার থালা লাগিয়ে দেখে নি বেঁচে কি। থালা মারতে থালা আটকে গেল, হুম, তো কিছুক্ষণ বাদে থালা তুলে নিলাম, কারণ থালা পড়ার জন্য অত ঘন্টা সময় দিইনি। আর তুলে নিয়ে গন্ধ শুকে বুঝলাম যে এর ওপরে চালান ক্রিয়া করা আছে, হুম, একাধিক চালান ক্রিয়া, তো গন্ধতে বোঝা যায়। টাইমিং হলে কত বছর আগে কোন সময় এটা ব্যাপার, কিন্তু গন্ধতে বোঝা, আমার আইডেন্টিফাই করার ছিল যে এর উপরে কি করেছে। আর এই সুতো দিয়ে বুঝতে পারো? সুতো দিয়ে, হ্যাঁ, কি ধরনের প্রয়োগ, অর্থাৎ এর উপরে কত প্রয়োগ, মানে পাওয়ার কতটা। আর থালা দিয়ে কি বুঝি? থালা গন্ধে হচ্ছে কি ক্রিয়া। কি ক্রিয়া? হুম, আচ্ছা। সেটা। তারপর ওর মাথার থেকে একটা আমরা চুল নিই। আচ্ছা। এবার এই চুলকে আমরা একটা বিশেষভাবে ক্রিয়া করা হয় এই চুলের উপরে। এই চুলের উপরে ক্রিয়া করলে তাহলে বোঝা যায় যে এর প্রয়োগটা কোন দিকে গেছে। কোন দিকে গেছে? হ্যাঁ, মানে অর্থাৎ কি ধরনের ইনস্ট্রুমেন্ট এর উপরে ইউজ হয়েছে এবং এর কোন ইনস্ট্রুমেন্টের উপরে
এই জিনিসটা ব্যবহার হয়েছে, মানে এর কোন জিনিসকে এরা কিভাবে কি করেছে, বুঝতে পারছো? তো সেটা নিয়ে আমরা তখন দেখি যে যখন আমরা ক্রিয়াকলি যন্ত্রম তৈরি করে এগুলোকে করা হয়, তখন বোঝা যায় যে এর তো নেওয়া হয়েছে কাপড় আর চুল দুটোই নেওয়া হয়েছে, সংগ্রহ করেছে। আর এটা আমাদের পুতুল তন্ত্র, যেটা লোকের কাছে প্রসিদ্ধ, মানে কালা জাদুর ওপরে এর ক্রিয়া করেছে, ক্রিয়া করে জিনিস তৈরি করা আছে, এর উপরে প্রয়োগ করা আছে। বড় মুশকিলকর জিনিস, তো অনেকটা ডিপ হয়ে গেছে, অনেকটা কঠিন। তো প্রথম যখন আমার কাছে বলে যে, আমি বললাম এতদিন আপনারা কারোর কাছে যাননি কেন, কেন আমার কাছে, কেন আর এতদিন যাননি কেন? তো আমাকে শুরু থেকে বলে, আর শুরু থেকে হেভি মজার ব্যাপার। তো প্রথম এর বমি এবং পায়খানা হচ্ছিল, এই বমি পায়খানাটা হয়েই যাচ্ছে, ডাক্তার দেখিয়েছে। প্রথম তো ওরা ওষুধ খেয়েছে, সারছে না, যেটা আমরাও করে থাকি। তারপর ডাক্তার দেখায়, রিপোর্ট করে, রিপোর্টে কিচ্ছু ধরা পড়ছে না, কোনো ডিজিজ নেই কিন্তু রিপোর্টে ধরা। আচ্ছা, কিন্তু তার সমস্যা হয়েই চলেছে, রোগটা বেড়েই চলেছে। তো ডাক্তার তার মতন করে ওষুধ দেয়, কিছুদিন বাদে সেটা থামে। এবার আবার হঠাৎ করে মাঝে মধ্যে ওর এই ফাঁকে জ্বর আসছে, আবার চলে যাচ্ছে, জ্বর আসছে, জ্বর চলে যাচ্ছে, জ্বর কিন্তু থাকছে না। কিন্তু রিপোর্ট করে কোনো কিছুই ধরা পড়ছে না, জ্বর এরকম ভল্লুকির জ্বর আসছে কেন। এর মাঝে ও দেখছে যে দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কখনো জানলার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এটা কে দেখছে? ওই বাচ্চা ছেলেটাই? আর বাড়ির লোক কিছু দেখছে না। আচ্ছা। তো প্রথম কিছু বলেনি কাউকে। একদিন ও শুয়ে আছে, হঠাৎ করে ঘুম ভেঙে আছে রাত্রিবেলা, চোখ খুলে দেখে ওর সামনে ধরো আমাদের লোহার যে সোফার চেয়ার গুলো হয় না, ওরকম চেয়ারের মধ্যে একজন বসে আছে, আর ওর দিকে তাকিয়ে রয়েছে। মানে তাকিয়ে আছে? ও কি করছে তখন? চোখটা খুলে ওটা দেখে আর বলছে, চোখটা কিরকম লাল হয়ে জ্বলছে, আর লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। ওই দেখেই ও এক চিৎকার, ও চিৎকার শুনে বাচ্চার বাবা মা চলে এসছে, এসে সবকিছু। তো যখন বলছে তখন কেউ কিছু দেখতে পায়নি। এবার এই জ্বর আসার পরিমাপ আবার বাড়তে শুরু করলো, তার মধ্যে ওর খাওয়া কিন্তু বন্ধ হয়ে এসছে। এবার বারংবার এরকম হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হচ্ছে। তো ওই হয় না বিভিন্ন ওষুধ খাওয়ানো খিদে বাড়ার জন্য, কাজের কাজ কিছু হচ্ছে না। তো একদিন এই ঘটনাটা ঘটার বেশ কয়েকদিন বাদে থেকে, ওই দিন 2-3 দিন বাদের থেকেই ওরা মানে বাচ্চা এবার বলা শুরু করছে যে কলটা জল পড়ছে। কলটায়? হ্যাঁ। কোন কল? বাথরুমের কলে জল পড়ছে, ওই দরজাটা কেউ খুলে দিচ্ছে। জল পড়ছে মানে অরিজিনালি জলই পড়ছে, কিন্তু কোনো ভাবনা না। ও গিয়ে ওর বাড়ির লোকও বন্ধ করেছে। এবার বাড়ির লোক বন্ধ করেছে। বাড়ির লোকও দেখছে, আমি লাইট নিভিয়ে ঘরে গেলাম, আমার লাইট কেন বারান্দার লাইট জ্বলছে। একদিন তো আরো মারাত্মক ঘটনা হয়েছে। তো রাতে সবার, আমাদের সাধারণ বিষয়, সবাই সবকিছুই নিভিয়ে শোয়, গ্যাস জ্বলছে। এই গ্যাসটা জ্বালায় কেন সে তো জানি না, বদমাশি করে, দুষ্টুমি করে, এরা ভয় দেখায়। এই যে তুমি যে বলে যে এই বাঁশ চিরে বা খুর চালান, এই চালান, এই গ্যাসটা জ্বালাচ্ছে, এর জন্য কি চালান দিয়েছে? এটা ভৌতিক উপদ্রব, এটা চালান না।
এটা চালানো না। মানে ওদের প্রেজেন্সটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, ভয় দেখাচ্ছে, দুষ্টুমি করছে, ভয় দেখাচ্ছে তোমাকে। হুম এই উপদ্রব গুলো হওয়া শুরু হয়। হুম বুঝেছো? এবার এতে ওরা কিন্তু ভয় পেতে শুরু করে। হুম। এবার এটা সবার সামনে আসতে থাকছে আস্তে এটা আস্তে। সামনে আসে। এর মধ্যেই আর একটা ঘটনা ওর বাচ্চার সাথে ঘটে যায়, যেটাতে ওরা আরো বেশি ভীত হয়ে যায়। এই বাচ্চা শুয়ে আছে, হঠাৎ ও বুঝতে পারছে কেউ ওকে জড়িয়ে শুয়ে আছে। একটা ঠান্ডা হাত মানুষ ওকে জড়িয়ে শুয়ে আছে, এবং এই যে জড়িয়ে ধরে ওকে শুয়ে আছে সেটা নিদর্শন ছিল, মানে চিহ্ন ছিল, দাগ, এখানটায় হাতের দাগ ছিল। চেপে ধরেছে। হুম তখন ও চিৎকার করে, বলে মানে চিৎকার করে, সবাই আসে। তো তারপর ওর কনফেস যে আমার মাঝে মধ্যে কেউ বুকের উপরে বসে থাকতো। বুকের উপরে বসে থাকতো? হ্যাঁ, মানে কিরকম? এমনি বসে রয়েছে, ওর বুকের উপরে বসে মানে ওকে এই চেপে ধরে রেখেছে। প্রেতটাকে কিরকম দেখতে? ও পুরুষই দেখতো, আবার মাঝে ছোট বাচ্চার মতন কাউকে দেখতো। আচ্ছা। এই দুটো জিনিস ও অনেক বেশি করে দেখতো। হুম তখন এবার ওদের মাথার টনক নড়ে বাড়ির লোক। তো আশেপাশের যারা আছে, ঝাড়ফুঁক করে, ঠাকুর বাড়ি, এগুলো ওর উপরে অ্যাপ্লাই শুরু হয়ে যায়। বেশ কিছুদিন অ্যাপ্লাই করে যাচ্ছে, ঠিক কবজা করে উঠতে পারছে না। জল পোড়া দিয়েছে ওকে, ধুনো পোড়া দিয়েছে, তেল দিয়েছে, ফুল দিয়েছে, কবজ মাদুলি দিয়েছে, কিন্তু যে কে সেই, ও আর কন্ট্রোল করা যাচ্ছে না, উল্টো উপদ্রব বাড়ছে, বাড়িতে অত্যাচার বাড়ছে, বিভিন্ন রকম বাজে গন্ধ অনুভব করছে, কখনো হচ্ছে আষ্টে গন্ধ, কখনো আবার ভালো গন্ধ, নানা রকম মেশানো গন্ধ। আর এই মাঝে মধ্যে যেটা ও দেখা শুরু করেছিল সেটা রেগুলার, চালের ওপরে কিছু পড়ছে, গড়গড় গড়গড় করে, গড়িয়ে চলে আসছে, গিয়ে দেখছে কিছু নেই, কিছু নেই। না, ধুমধাপ আওয়াজ, বাসন পড়ে যাচ্ছে, ঝমঝম ঝমঝম করে বাসন পড়ছে। এই জিনিস ও প্রচন্ড ভাবে ওরা দেখতে শুরু করে। হুম তখন ওদের মাথায় স্ট্রাইক করে এই হচ্ছেটা কি। আর ওদিকে তোমার ক্রিয়া করছে, বারবার যাচ্ছে ঠাকুর বাড়িতে, মাকে বলছে যে কিছু করুন, কিছু করুন। তো তখন তিনি স্যারেন্ডার করে যে দেখো আমার কাছে আর এর পরে কিছু নেই, হুম এরকম একটা জায়গা আছে এয়ারপোর্ট 2 নম্বর গেটে। তখন উনি, ওনার কথা অনুসারে, উনি ফেসবুকের আমার যে অশোক মহারাজের যে পেজ রয়েছে, ওখানে আমার ওই এগুলো দেখায়, প্রোগ্রাম মানে যেগুলো পোস্ট করা, ইউটিউবে যেগুলো আমাদের আছে সেগুলোকে দেখায়, দেখিয়ে বলে দেখো এই নাম্বার আছে, তুমি এনাকে ফোন করে এখানে যেতে পারো, আমার মনে হয় ওনার কাছে এর উত্তর আছে, তোমার সন্তানের কাছে গেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। এই ওরা আমার নাম্বার পায়, আর ওখান থেকে প্রথম বুকিং, ডে 1 এর বুকিং। কিন্তু হুম এই ডে 1 এর বুকিং এ যখন ভেঙে চুরে ওরা বাড়ি ফেরে, আর রাত্রিবেলা ওই ফোন করে, হ্যাঁ। ওই রক্তপাত, বাড়িতে ধূপাত ধূপ আওয়াজ, অত্যাচারের একদম চরম মাত্রা। শুধু কিন্তু ফালি করে দেয়নি, আমি তো তখন জানতাম শুধু ফালি করেছে। ফালি হয়েছে, কিন্তু এখানে শুধু ফালি হয়নি, বাসন পড়া, হ্যাঁ। খাট নড়া, হুম চালের ওপর ধুম ধুম করে জিনিস পড়া, কিছু নেই। হুম বাইরে গিয়ে ওরা দেখছে কিছু নেই। ওই রাতটা ওরা পুরো জেগে কাটিয়েছে, বাড়ির সব কটা লোক, হুম বাড়ির যতজন লোক ছিল সবাই জেগে কাটিয়েছে। হ্যাঁ, তো ভয় লাগা তো স্বাভাবিক, কিছু না থাকলেও তো চোরের ভয় তো থাকবেই, কিন্তু তুমি বুঝতে পারছো না যে ছেলেটার গা দিকে এরকম সরু সরু করে চিরে রক্ত বেরোচ্ছে, এক দুটো চেরা নয়, কিন্তু এরকম গলার এখান থেকে চেরা, এরকম ভাবে সারা গা চেরা। এটা যার হয় সে বোঝে যে তার জীবনে কি হচ্ছে, আর যার বাড়ির লোকের হয় সামনে বসে সে দেখে কিছু করতে যখন না পারে, চিরে ফালি হচ্ছে আর রক্ত বেরোচ্ছে। জিনিসটা অনেক সহজ আমি বলে দিচ্ছি, কিন্তু সেই ঘটনাটা সারা রাত ওরা যে লড়েছে, একটা বড় বিষয়। এবং সেটা তো সন্ধ্যের থেকে শুরু হয়েছে,
ওরা তো আমাকে রাতে ফোন করেছে গিয়ে। হ্যাঁ, অগত্যা আর পারেনি যখন, তখন ওরা ভাবছে যে তাহলে একবার ফোন করি, কারণ ওরা আমার ক্লায়েন্ট না, আমি কেন ওদের এন্টারটেইন করবো। হুম, আর যিনি যার কাছে যেত সে তো স্যারেন্ডার করে দিয়েছে যে আমার বসের বাইরে এই জিনিস, হুম, আর এরা উৎপরীক্ষিক শুরু করছে কারণ এ অত্যাচার করছে, এবার একে মেরে ফেলবে। এই অত্যাচারের মাত্রায় এরা যাচ্ছে, আচ্ছা, কারণ চালান হওয়া শুরু করে দিয়েছে এর উপরে, একের পর এক চালান মারছে। জ্বালাবান মারা থেকে শুরু করে পিন বান, বাধা বান, নানা রকম ভাবে বান হুম, মারছে, এবং স্তম্ভন বানও মারছে। ওর সারা শরীর আড়ষ্ট হয়ে গেছে, হাত পা তুলতে পারছে না, নাড়তে পারছে না। উইক না, উইক নয়, তাহলে? এটা আড়ষ্ট হয়ে যাওয়া। কিছু সময় নিজের শরীরের জোর থাকে না, পাকে তুলবো, হাতকে তুলবো, ভারী হয়ে যায়। এটা আচ্ছা। উইকের জন্য না, বডি উইকের জন্য না, হুম, স্তম্ভন ক্রিয়ার মাধ্যমে এই কিন্তু চলে। আচ্ছা, এই ভয়ানক অত্যাচার ওদের মধ্যে হচ্ছে। যখন পিঠটা দেখবে, তুমি দেখলে বুঝতে পারতে সারা পিঠটা এরকম লম্বা লম্বা করে ফালি ফালি করে দিয়েছে। কঠিন রক্ত দৃশ্যটা অনেকটাই যখন যার কঠিন। বেরোয় তখন সে জানে। সেই পেশেন্ট যখন আমার কাছে আসে, হুম, তো প্রথম দিন আমরা পরীক্ষা করে দেখি যে এর উপরে কালা জাদুর প্রয়োগ হয়ে গেছে, এবং কেউ কালা জাদুই করেছে। হুম, ওর কাপড় চুলের ওপরে এই ক্রিয়া হয়েছে। আচ্ছা, কাটানো, তার সঙ্গে কথা হয়, তাকে সবকিছু বলা হয় খরচপাতি, সে তার মতন করে সেই খরচপাতি, সেই নিয়ম কানুন, কারণ আমার অনেকগুলো নিয়মের মধ্যে দিয়ে ব্যাপারটা যেতে হয়, কারণ ক্লায়েন্টকে আসতে হয়, প্রত্যেকটা কাজে বসতে হুম, হবে, বিভিন্ন রকম ক্রিয়া হয়, উপক্রিয়া আছে, ক্রিয়াযোগ্য আছে, উপযোগ্য আছে, চালান আছে। আমার তো একাধিক চালানের মাধ্যমে হয়, কখনো ডামরির চলে যায়, কখনো ব্রহ্মদেত্তির চলে যায়, কখনো ইয়াকশিনীর যায়, কখনো বেতালের যায়, বিভিন্ন রকম হুম, চালান মাধ্যমগুলো চলতে থাকে। তো ক্লায়েন্টকে আমরা জেনারেলি বুঝিয়ে থাকি, সেরকম ওনার সঙ্গে বুঝে উনি রাজি হয়, সেই দিনই তিনি কাজ করবেন। মানে এতটাই তার খারাপ অবস্থা, তিনি সেই দিনই কাজ করবেন, এবং সেই দিন তিনি পেমেন্ট করছেন। স্বাভাবিক ব্যাপার। তার সন্তান, কটা সন্তান ছিল? তার একটাই সন্তান, তার এরকম হচ্ছে। সেই হ্যাঁ, কিন্তু সেই দিনই আমাকে পেমেন্ট, বেশ কিছুটা পেমেন্ট করে, বলে আমি বাকি আপনি যদি বলেন আমি আমার কাজ শুরু করুন, আমি হুম, রাত্রিবেলায় এসে আবার দিয়ে যাব। বললাম ঠিক আছে, আপনি বসুন, আমি ক্লায়েন্ট গুলোকে সব দেখে নিই, ততক্ষণ থাকুক, আমি আমার কাজের প্রসিডিওর গুলোকে এগোতে থাকি। তো সেইভাবে কাজ শুরু হয়। ডে 1 খণ্ডন ক্রিয়া দিয়ে আমি ওর ওপর কাজ চালাই। প্রথম দিন হুম, প্রথম ক্রিয়া ওকে খণ্ডন ক্রিয়া মারা হয়। হুম, খণ্ডন ক্রিয়া জেনারেলি আমি এক ধরনের কাজের ওপরেই চালাই সব সময়, কিন্তু ওর উপর আমি এক ধরনের খণ্ডন ক্রিয়া চালাই। এক ধরনের কাজের উপর চালাও তুমি? আমি হুম, ডিমের ওপরে খণ্ডন ক্রিয়া চালান সব থেকে বেশি ছাড়ি। আচ্ছা, যা তোমরা ফেসবুকে দেখো, হ্যাঁ, ডিমের ওপরের খণ্ডন ক্রিয়া খুব কম। আমি লেবু লাড্ডুর ওপরে ক্রিয়া করি, খুব কম তুমি আমাকে মোচার ওপরে ক্রিয়া করতে দেখবে, হুম, চাল কুমড়োর ওপরে ক্রিয়া করতে দেখবে, নারকেলের ওপরে ক্রিয়া করতে দেখবে। কিন্তু আমি ওর ওপরে ডে 1 এ 4টে চালান ক্রিয়া প্রথম মারি। 4 ধরনের খণ্ডন ক্রিয়ার অ্যাপ্লাই হয়। খনন ক্রিয়াটাও কি চালান ক্রিয়া? হ্যাঁ, আমার সব ক্রিয়াই চালানের মাধ্যমে হয়। আচ্ছা, ক্রিয়া হয়, তার চালান যায়, খাওয়ার যায়। ও আচ্ছা, যেহেতু আমি প্রেত ক্রিয়ার ওপর থেকে ক্রিয়ার প্রয়োগ করি, যেখানে যেখানে প্রেত ক্রিয়া হয় সেখানে সেখানে তাদেরকে খাবার দেওয়া হয়। হুম, এটা মাস্ট, এটা আমার কাজের নিয়ম। হুম, 4 ধরনের চালান ক্রিয়া প্রথম ওর ওপরে অ্যাপ্লাই হয়। লেবু লাড্ডুর ওপরে ক্রিয়া হয়, ডিমের ওপরে ক্রিয়া হয়, হুম, মোচার ওপরে ক্রিয়া হয়, আর নারকেলের ওপরে। নারকেলের উপরে? এটা নারকেলকে 2 টুকরো করতে হয়। হুম, তো 1 টুকরোর মধ্যে সর্ষের তেল দিতে হয়, ওর মধ্যে কিছু জিনিস দিতে হয়, আর ক্লায়েন্টের মুখে একটা জিনিস দিতে হয়, মুখের ভিতরে। এবার ওই নারকেলের মালাটাকে আমরা মন্ত্রপুত তৈরি করা হয়, তারপর মন্ত্রপুত বলে তার চারপাশে, যেরকম দেখো যে কাউকে দাঁড় করিয়ে তার চারপাশে ঘোরানো হচ্ছে,
এটা এটাও সবসময় করে সেরকম, থাকো? হ্যাঁ, এটাও তার পাশে ঘুরিয়ে তারপর বলা হয় তোমার মুখে যেটা আছে ওর মধ্যে ফেলো। আচ্ছা। এটা দেখানো হয় না কখনো। তারপর নিয়ে গিয়ে সেটা 4 রাস্তার মোড়ে রেখে আসতে হয়। এই 4 রাস্তার মোড়ে সবসময় রাখো কেন? 4 মুয়াক্কেলের কাজ করা হয়। মুয়াক্কেল মানে ক্লায়েন্ট? না, তাহলে? 4 ধরনের পীর হয়, আচ্ছা। পয়গম্বর হয়, যারা আচ্ছা। 4 রাস্তার মাঝখানে থাকে। ও, 4 মহাশক্তিকে আমরা সেটা দিই। হুম, সেই মহাশক্তির মাধ্যমে সেটাকে পঞ্চভূতে, কখন আবার ফেতকালীন ক্রিয়া করে, ধরো কেউ বান মেরেছে, বললো যে না আমার শত্রুর কাছে পাঠিয়ে দিন, হুম। তো আমরা সেটাকে ঘুরিয়ে তার কাছে পাঠিয়ে দিই। তার কাছে পাঠাতে গেলে সেই 4 রাস্তার মোড়ে গিয়ে 4 রাস্তার মোড়েই সে রাখতে হবে। এবার আমার কাজ হচ্ছে যে সেই মুয়াক্কেল দিয়ে তাকে দিশা পাঠিয়ে দেখানো। দেবে। আচ্ছা, আচ্ছা। এবার যে দিশা থেকে এসছে সেই দিশায় ওটা চলে যাবে। আর এই বোতল বন্দি এইসব করো? এগুলো ভূত ছাড়ানো। এগুলো ভূত ছাড়ানো? ভূত ছাড়ানোর এগুলো ওই তান্ত্রিক বান মারার কেসে বোতলবন্দি কিচ্ছু হবে না। হবে না, না? বানের সেগমেন্ট তো তান্ত্রিকের কাছে বসে আছে, হুম। তোমাকে কাটান দিতে হবে। ভূত ছাড়ানে কারোর উপরে ভূত এমনি ধরেছে তাতে বোতলবন্দি ক্রিয়া হয়। এবার যদি ওই বোতলটা ভেঙে যায় ফট করে, আবার ছাড়া পেয়ে যাবে সে, সে কি ওর কাছে আবার আবার আসার সম্ভাবনা থেকে যায়, কারণ আয়ুষ্য আছে তার, ও, তার কানেকশন তো পায়রা যেরকম আচ্ছা, আচ্ছা। মালিকের বাড়িতেই পৌঁছাবে ছেড়ে দিলে। হুম। ও বোতল ভাঙাতো, বেরোলেই আবার ও তার কাছেই ফিরবে, এখানে যার গাড়ে বসেছিল। ও, আচ্ছা। তো আমাদের এই ক্রিয়াগুলো রিটার্ন করে না, হুম, আমাদের এই ক্রিয়াগুলো পঞ্চভূতে লীন হয়ে যায়। হুম। তো প্রথম তাকে আমি 4খানা চালান ক্রিয়া করি। চালান ক্রিয়া করে তার জন্য রাত্রিবেলা আবার উপযজ্ঞ করি। যখন আমি উপযজ্ঞ করছি তার গন্ধ কি বিচ্ছিরি, একদম মনে হচ্ছে যেন মাংস পোড়াচ্ছি, মাছ পোড়াচ্ছি, যে আষ্টে গন্ধ হুম। যজ্ঞের থেকে বেরোচ্ছে। তুমি মাংস দিয়েছিলে? না না, তাহলে ওখানে মাংস গন্ধ দেওয়াই আসছে হয়, কেন? কারণ হচ্ছে ওর উপরে ওই ক্রিয়া হয়ে রয়েছে, তার এফেক্ট এটা। এবার হোমের গন্ধে বোঝা যায় যে কি হয়ে রয়েছে, হোমের আওয়াজে, হোমের ফাটার আওয়াজে, হ্যাঁ। হোমের নিজের ডাকের আওয়াজ আছে, আচ্ছা। এইগুলোর উপরে বোঝা যায় যে ওর কি হয়েছে। তো প্রথম ওর ওই যজ্ঞ করা হয়, হুম, সেই যজ্ঞ করে ক্রিয়া করে প্রথম দিন ওকে পাঠিয়ে দিই। হুম, ওকে তারপরেই বলা হয় পরের দিনই কাজ করতে হবে। হুম। পরের দিন আমি আমার বড় অস্ত্রের মধ্যে একটা অস্ত্র প্রয়োগ করি। ডামুরি? না, তাহলে? চৌসার। আচ্ছা, আচ্ছা। 4 রাস্তার মোড়ে গিয়ে সেই পুতুলালা থালা হ্যাঁ, হ্যাঁ। তাকে গিয়ে রেখে আসা। আগে কাটাও, যত পারো কাটাও, ও সুতো না কাটলে তুমি ওকে বাঁচাতে পারবে না। আচ্ছা। তারপর পরিষ্কার করো, হুম, আগে কাটাও, ওর চারপাশে ঘোরাও বার ফেলো, ঘোরাও বার ফেলো। হুম। তো আমাকে কাটাতে শুরু করতে হয়। তো যখন আমি চৌসার করি, হুম। এই চৌসারের পার্ট আছে অনেক রকমের, এর খাবার দাবার পার্ট আছে। তো এই খাবার দেওয়ার সময় তুমি কিন্তু কিছু গল্প থাকলে বুঝতে পারবে। আচ্ছা। তো কিছুটা আভাস আমার চৌসারের সময় হয়। হুম। ক্লায়েন্ট আমার এখানে সুস্থ, কিন্তু বাড়িতে গেলে ক্লায়েন্ট অসুস্থ হচ্ছে। আর তোমার বন্ধনটা 24 ঘন্টা? আমার 24 ঘন্টার বন্ধ হচ্ছে। আচ্ছা। আবার অসুস্থ হয়ে যাচ্ছে? বাড়িতে গেলে ক্লায়েন্ট অসুস্থ, হুম। কিন্তু ক্লায়েন্ট যখন আমার কাছে আসছে তখন সুস্থ। আচ্ছা। এবার হতে পারে ওর মানসিক ব্যাপার, কিন্তু মানসিক নয়, বাড়ির বাইরে বেরোলেই আস্তে আস্তে সুস্থ। তখন ওরা প্রথম ঠিক করে যে এরকম করলে তো কিছু উপায় নেই, তাহলে বাড়ি বিক্রি করে দেবো। আমাকে জিজ্ঞেস করছে, আমি বলি বাড়ি বিক্রি করবে কেন? এখনো যখন বেঁচে আছি আমি, মরে তো যাইনি, হুম, বাড়ি বিক্রি করবে কেন? আমি তো এখনো ছেড়ে দিইনি তোমার কাজ, হুম। যে আমার দ্বারা হচ্ছে না তুমি। তো ইন টাইম কিন্তু ওর বাড়ির উপদ্রবটা কন্টিনিউ চলছে। আচ্ছা। তার মধ্যে বাবার শারীরিক আবার অসুস্থতা শুরু হয়েছে ওর বাবার? বাবার অসুস্থ।
আমি বললাম, এত বড় ভয়ঙ্কর। আর ওদের ব্যবহার এত ভালো ছিল যে তুমি ওদেরকে নিজের না করে থাকতে পারবে না। এটা আমাদের মা বাবার কষ্ট। হুম আর আমার বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আর আমার বাবার গন্ডগোল ছিল কি, যে আমি যে একটু প্রফেশনাল হলেও আমার বাবা প্রফেশনাল ছিল না। তুমি প্রফেশনাল? ওই একটু প্রফেশনাল, পয়সা নিত তাই প্রফেশনাল। তো বাবা প্রফেশনাল না, গন্ডগোল হচ্ছে অ্যাকচুয়ালি যে ক্লায়েন্টই আসবে আগে, মানে আমার বাবার এটা একটা ব্যাপার ছিল, রাজবাড়ি লোক তো, আগে বাবার সঙ্গে কথা বলতে হবে, তারপর সে আমার চেম্বারে যেতে পারে। আচ্ছা। এবার ক্লায়েন্ট হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট এখন তো আমি বোঝাই বা আমার অ্যাসিস্ট্যান্টরা বোঝায়, তখন আমরা কেউ বোঝাতাম না। এই বোঝানোর পার্ট, ক্লায়েন্টকে কি কাজ হবে, কি হবে, তার কি আনতে হবে, এগুলো আমার বাবা বোঝাতো। ও, কোন কাজ কি, তাদের থেকেই তো শেখা, তারা ওস্তাদ। তো এইখানে যখন বোঝাতে গিয়ে ক্লায়েন্টের সঙ্গে ইন্ট্রোডাকশনটা অনেক ভালো হচ্ছে, তার ব্যাপারটা অনেক ভালো, তো সেইখানে বাবা মোটামুটি ভাবে পটে গেছে, ঠিক আছে যাবো তোমার বাড়ি। কারণ কেস চলছে তো, কেস অ্যাকচুয়ালি বাবাও ওটা, মানে আমার প্রত্যেকটা কেসকে বাবাও হ্যান্ডেল করতো নিজের মতন করে। ওই অমুক জিনিসটা এনে দিবে, আমি করে দেবো। তো পয়সা করির ব্যাপার নেই, ওই এই দুটো জায়গার মধ্যে এটা তফাৎ ছিল। বাবা পয়সা করে নিতেন না, মানে আমি প্রথম জীবনে যেরকম পয়সা করে নিতাম না, বাবা তার জীবনে পয়সা করে নিতেন না। পয়সা করে নিয়ে কাজ আমি করি। বাবার অনেক সম্পদ নষ্ট করেছে এই পয়সা করি না নিয়ে কাজ করতে করতে। বাবা যাবে বলেছে, তো অগত্য আমাদেরও যেতে হবে। ফুল টিম গেছে আমার টিম মানে বাবার টিম, ফুল টিম আমরা গেছি 6 জনের মতন। তো আমাদের ডাউক বলা হয়, আমরা লেবুর ওপরে করে থাকি, দেখবে এখানে লেবুর ওপরে রুদ্রাক্ষের ওপরে ধরে পেন্ডুলিয়ামের মতন জিনিসগুলো ডাউক করা হয়। ওটা করা হয়েছে, জিনিস সেট আপ তৈরি করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে হচ্ছে তোমার আমাদের একটা যন্ত্র আছে যেগুলো ওরা রিডিং করে, হাতে ধরে না, যন্ত্র ঘোরে, তো এটাও আছে রিডিং করার জন্য, বাস্তু রিডিং করার জন্য সেটা। তো বেশ কিছু ধরনের যন্ত্র আমরা তৈরি করে নিয়ে গেছি আইডেন্টিফাই করার জন্য। তো লেবুতে সব থেকে তাড়াতাড়ি আইডেন্টিফাই হয় জিনিসটা, একটা মন্ত্র করে বাড়ির থেকে তৈরি করে নিয়ে যাওয়া হয়েছে। তো রাস্তার কিছু দূর যেতে যেতেই এবার আমার ইন্ডিকেশন শুরু। তোমার ইন্ডিকেশন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ইন্ডিকেশন হয় একটা, আমি অনুভব করতে পারি বলা ভুল হবে, আমাকে অনুভব করানো হয়, আমাকে একজন অনুভব করায়। আচ্ছা, সেটা কি? আমার ভূত প্রেমিকা চন্দ্রানী। হ্যাঁ, চন্দ্রানী। ও ইন্ডিকেট করা শুরু করছে যে প্রবলেম আছে সামনে। দেন আমরা সেই বেসিকে যাই। তো যখনই ও এরকম বলেছে, তো আমরা সবাই গা হাত পা বন্ধন করে এবার আমরা বন্ধন ক্রিয়া ছাড়তে ছাড়তে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওখানেই সামনেই একটুখানি গিয়ে একটা জায়গায় দাঁড় করাই। দাঁড় করিয়ে তোমার প্রথম তো ওই পাখি কিনি একটা। পাখি কেন? হ্যাঁ, ওই পাখিগুলো বিক্রি হয় না, ওখান থেকে একটা পাখি নিই একজোড়া। বাবা একটা ছাড়ে, আমি একটা ছাড়ি, ক্রিয়া করে। দুটোই হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমরা বাড়ি এমনি রেখে গেছি, বন্ধন করে যাওনি? না। আচ্ছা, উড়ান ছাড়া হয়। হ্যাঁ, উড়ান ছাড়া হয় বাড়িতে বন্ধনের জন্য, দুজনের মতন ছাড়। বাবা এক ধরনের তন্ত্রক্রিয়া করেন আর আমি আর এক ধরনের তন্ত্রক্রিয়া করতাম। সেই জন্য সে তার মতন, আমি আমার মতন। আমি বলতাম আমার তন্ত্র বেস্ট, বাবা বলতো বাবার তন্ত্র বেস্ট। আচ্ছা, ঠিক আছে। তার সাথে সাথে এবার চন্দ্রানীকে দুটো জায়গায়, ওকে বললেও আমার পিছনে যাবেই, না বললেও যাবে, আর ও বাড়িতেও দেখবে, মানে এই দুটো জায়গায় দৌড়দৌড়ি করে, শুধু ঠ্যাং নিয়ে মাথা দৌড়দৌড়ি।
বললাম চলো, ওকে বেকার কোথাও বলে লাভ নেই, ও যাবেই, বাড়িতে তুই থাকবি বলে আসলেও ও চলে আসবে পিছন পিছন। এবার যখন বাড়ির ঠিক কাছাকাছি আমরা যখন গাড়ি রেখে এবার হেঁটে যাচ্ছি বাড়ির গলির দূর থেকে বাড়িটাকে দেখলে মনে করবে একটা মরা বাড়ি, মানে বাড়িটার মধ্যে কোনো সৌন্দর্য নেই, প্রাণ নেই, এরকম একটা কালো ছায়া বাড়ির চারপাশে ঘুরছে মনে হবে। তাই আশেপাশের বাড়ির মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস রয়েছে, একটা সুন্দর ব্যাপার আছে, কিন্তু এই বাড়িটার মধ্যে পুরো দূর বাড়ি? থেকে, হ্যাঁ না পুরো বাড়ি না, বাড়ি ভালো, বাড়ি, আচ্ছা। কিন্তু আমরা দূর থেকে বাড়িটাকে দেখে বোঝা যাচ্ছে যে বাড়িটার মধ্যে প্রাণহীন, বাড়িটার মধ্যে একটা কিছু প্রবলেম হচ্ছে, মানে বাড়িটা মানে যে কোনো লোক দেখে বলতে পারবে এই বাড়িটার মধ্যে স্বাভাবিক নয়। মানে এইটা কেন হচ্ছে, মানে এটা এনার্জি তোমাকে বোঝাচ্ছে, যেরকম আমরা ওই রাস্তায় হাঁটলে চারটে ছেলের মধ্যে একটা ফেল করা থাকলে আর তিনটে পাস করা থাকলে ফেলুরামটাকে দেখলে বোঝা যায় হ্যাঁ এনার্জিতে, তো এনার্জি হ্যাঁ। আর তার সঙ্গে একটা বিচ্ছিরি গন্ধ অনুভব করছে। আর এই টাইমে ছেলেটার কি অবস্থা? ছেলে তো ওই বন্ধন ওই অবস্থায়, তো ক্লায়েন্ট ও বাড়িতে থাকলেও তোমার হচ্ছে স্বাস্থ্য খারাপ হচ্ছে, প্রবলেম বাড়ছে, আর বাড়ির বাইরে যখন এবারে চলে সুস্থ যাচ্ছে তখন হচ্ছে। সুস্থ হচ্ছে, তো বাড়িতেই রয়েছে, ওর প্রবলেম ওইভাবেই রয়েছে, ওর বাবা আমাদেরকে নিতে আসছে। তো বাড়িতে যখন আমি ঢুকছি আমরা, তখন একটা বিচ্ছিরি গন্ধ অনুভব হচ্ছে, আর গেটের সামনে যেতে একটা দমকা হাওয়া ঝাপ করে মারল। তো আমি পা দিয়ে যাব, তখন বাবা দাঁড় করালো, কারণ ওই জিনিস দেখতে দেখতে আমরা একটা জিনিস ভুলে গেছি যে আমাদের স্বর কোন দিকে চলছে সেই দিকে ঢুকবো। শর্টটা কি? স্বর হচ্ছে আমাদের শ্বাসবায়ুর চলন, আচ্ছা। এটা দেখতে হয়। হুম দেখবি অনেকে একটা ছোট্ট ক্রিয়া করে, ঘুম থেকে উঠে যে নাকের নিঃশ্বাস বয় সেই দিকের পাই মাটিতে রাখে আগে, হুম দিন ভালো যাওয়ার জন্য। হুম এটা একটা ক্রিয়া, হুম। ঠিক আমাদেরও এরকম স্বর অনুসারে ক্রিয়া হয়। আমরা চেক করে নিই স্বর কোন দিকে বলছে। আর যদি সেদিকে গেট না থাকে? সেদিকে গেটের জন্য নয়, আচ্ছা যার পজিটিভ স্বর চলবে সে আগে যাবে, আচ্ছা আচ্ছা। যার নেগেটিভ স্বর থাকবে সে পিছিয়ে যাবে। যদি পজিটিভ স্বর দুজনেরই থাকে দুজনেই একসঙ্গে ঢুকবে। আচ্ছা ওই শর্টটা চেক করার, আমি তো ওর দমকা হাওয়া আর ওর সঙ্গে চেস করতে করতে ভুলেই গেছি, মানে অ্যাকচুয়ালি ওরা আমাদেরকে ওই ধরনের হিপনোটাইজ করে নেয়। ওদেরও কাজ হচ্ছে আমাদের মাইন্ডের সঙ্গে খেলা, আমাদের সঙ্গে খেলা, কারণ আমি কমজোরে ঢুকলেও আমার উপরে অ্যাটাক করবে। এবার পুরো টিম সবারই গা বাঁধা আছে, সবকিছু আছে, এবার ঢুকলাম আমরা। তো প্রথম ওই যন্ত্রগুলো দিয়ে চেক করা হচ্ছে কোন দিক কতটা কি এনার্জি আছে না আছে, বিভিন্ন রকম এনার্জি খুব খারাপ খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু বারবারই আমার মনে হচ্ছিল, বলবো কি, কিছু একটা প্রবলেম এই গেটেতে আছে। গেটে? কারণ আমি যতবার ওই ডাউটটা নিয়ে ঘুরছি, বিভিন্ন জায়গা দেখছি এনার্জি নেগেটিভ পজিটিভ, কম ঘুরছে জোরে ঘুরছে, বারবার আমার মাইন্ড কিন্তু ব্যাকআপ মাইন্ড মনে হচ্ছে কেউ এই গেটেতে কিছু দাঁড়িয়ে আছে। গেটেতে দাঁড়িয়ে আছে? হ্যাঁ। আর এই শর্টটাই কি রেজাল্ট হলো? কে পজিটিভ ছিল? দুজনেই পজিটিভ। দুজনেই পজিটিভ ছিল? দুজনেই। তো এবার দেখছি মনে হচ্ছে কিছু একটা গেটেতে রয়েছে। চলো আগে তো দেখতে হবে, এখন প্রথম তো টেস্ট করার ব্যাপার, সারা ঘর টেস্ট করতে হয়। আভাস দিয়েছে তোমায় তাহলে? না আভাস না, অনুভব হচ্ছে বারবার সামথিং প্রবলেম। তো গেটে যাচ্ছি, গেটে খুব জোরে ঘুরছে। এবার সারা বাড়ি না ঘুরে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারো না, এবার এখানটা করো, এখানটা দেখো। এবার ঘুরতে 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 গিয়ে আমরা আবার ওর অগ্নিকোণে যাই। অগ্নিকোণেও সেম গেটের মতন প্রবলেম তৈরি করছে। চলো আইডেন্টি মার্ক করা হলো কোথায় কোথায় আমরা হিট করব প্রথম।
এবার ঘরে আসা হয়েছে, বিভিন্ন রকম কাপড়, চেয়ার, বিভিন্ন জায়গায় যেখানে মনে হয়েছে যে আমি কিছু একটা রাখতে পারি, সেরকম জায়গায় বারবার সবকিছু দেখা হয়। তো কিছু কিছু জায়গায় আইডেন্টিফাই হয়, কিছু জায়গায় আইডেন্টিফাই হয় হয় না। না। এবার আইডেন্টিফাই যেখানে হয় সেখানে আমরা স্ক্যানার মারি, দেখছি যে নেগেটিভ, প্রচন্ড, পজিটিভ হুম। কিছু নেই। তো আমার এই ডাউটকে প্রশ্ন করলে সে উত্তর দেয় হ্যাঁ নাতে। ওর কাছ থেকে তুমি মোটামুটি ভাবে টেন্টেটিভ টু 80 to 90% কি প্লাস তুমি সঠিক উত্তরই পাবে, আচ্ছা। বেশি পার্সেন্টেজ হবে হুম। এরকম। তো আমি তখন ওকে নিজে নিজে প্রশ্ন করি, কারণ আর ক্লায়েন্টকে কিছু বলিনি, ওকে ধরে তখন নিজে প্রশ্ন করি, গেটেতে কোনো প্রবলেম? হুম। বা ঘুরে যাচ্ছে। যদি প্রবলেম বেশি হয় জোরে করো। আচ্ছা। তখন ও জোরে ঘোরা শুরু করে যেখানে যেখানে মার্ক করেছে। তারপরে বললাম অগ্নিকোণে প্রবলেম, হুম। ঘুরলো, জোরে ঘুরতে বুঝলো। আলাম এবার তাহলে একটুখানি অন্য কোণ দেখি, কারণ বায়ুকোণে প্রবলেম, উল্টো ঘুরছে, আর সিধে ঘুরছে না। তো ওকে প্রশ্ন করে দেখলাম যে আমার দুটো কোণকে, দুটো জায়গাকে ও আমাকে আইডেন্টিফাই করলো। যতগুলো শর্ট হয়েছিল, যেগুলো যেগুলো আমরা দেখেছিলাম, যেখানে যেখানে আইডেন্টিফাই করেছি, হুম। সেখানের মধ্যে ও আমাকে দুটো জায়গা আইডেন্টিফাই করলো, হচ্ছে অগ্নিকোণ আর হচ্ছে গেট। গেট। এই দুটো জায়গায় প্রবলেম আছে। গেটটা কি নর্থে? অগ্নিকোণ ছিল হচ্ছে তোমার ওই দিকটা, ইস্টে? না অগ্নিকোণ হচ্ছে দক্ষিণ দিক আর পশ্চিম দিকের, এই দক্ষিণ দিক আর পূর্ব দিকের কোণটাকে, হুম। ঠিক আছে। তো দক্ষিণ আর পূর্ব দিক ছিল ওই দিকটা, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই দিকটা, আর ঢুকেছে হচ্ছে তোমার দক্ষিণ আর পূর্ব, দক্ষিণ আর পূর্ব, দক্ষিণে গেট ছিল। দক্ষিণে গেট ছিল। দক্ষিণেই গেট ছিল, দক্ষিণ পূর্ব কোণেই ওর প্রবলেমটা ছিল। এবার আমরা ওই হিসেবে বলি বাড়ির লোককে, যেখানে একটুখানি খোঁড়ার ব্যবস্থা, তো ইট চাপা দেওয়া, সব ইট চাপা দিয়ে ড্রেনটা আছে, ইট চাপা দেওয়া, স্ল্যাব পাতা সব রয়েছে, স্ল্যাব সব মিলে সরানো হয়, ইট তোলা হয়। আচ্ছা। ইট তুলে একটু খুঁড়তেই একটা ডাব্বা বার হয়, একটা কৌটো, ছোট এইরকম সাইজের একটা ছোট কৌটো, ডাউক ধরা আছে। এবার আরো জোরে করা শুরু করেছে। তারপর আমরা ওটাকে, তোমার কিছু রিচুয়াল হয়, আমাদের ক্রিয়া হয়, ওটাকে বন্ধন করতে হয়, ঊর্জা, নাহলে প্রবলেম দেবে। ওটাকে ওখান থেকে তুলে রাখি, অগ্নিকোণে যাই, সেই অগ্নিকোণও একই জিনিস, একই জিনিস। ওখানেও আর একটা কৌটো করে, দুটোই কালো কাপড় পেঁচানো, ওটাকে ইনঅ্যাক্টিভ করে নিয়ে আসি। এবার এই কৌটো যখন খুলছি, তখন ওই বাচ্চার কিন্তু শুরু হয়ে গেছে ওর উপরে অত্যাচার। কিরকম অত্যাচার হচ্ছে আবার? ওর হাত পা বেঁকে, মুখ বেঁকে, ঘাড় বেঁকে, আর গা থেকে ওর রক্ত বেড়া শুরু হয়েছে। তখন আমি কৌটো এখানে বসলাম, বাবা গিয়ে এবার ওকে ওটার থেকে ছাড়ানো শুরু করলো, ওখানে ক্রিয়া করে ছাড়িয়ে ওকে বন্ধন করলো, বন্ধন করে এনে চোখের সামনে বসালো, আয় সামনে আয়, কারণ ওই ঘরে রয়েছে আর আমরা বাইরে আছি। সামনে নিয়ে এলো, নিয়ে এসে চেয়ারের ওপরে, একটা ইজি চেয়ার ছিল ওদের, ইজি চেয়ারে শোয়ার মতো ওখানে রাখলো। এবার আমরা কৌটোটাকে খোলা শুরু করি বন্ধন করে।
ওই কৌটো খুলতে খুলতে আগুন লাগিয়ে দিল আগুন লাগিয়ে দিয়েছে? কোথায় লাগিয়ে দিয়েছে? রান্নাঘরে। রান্নাঘরে? প্লাস্টিকের কৌটোগুলো জ্বলতে শুরু করেছে। এই চিৎকার চিৎকার চিৎকার, জল ঢল সবকিছু দিয়ে কোন রকম আগুন নেভানো। ঠিক আছে, আবার কৌটো খুলতে শুরু করেছি, ব্যাস। কৌটোটা খুললে কি হবে? কৌটোটা খুললে কি হবে সেটা তো পরে, কৌটোটাকে সে খুলতে দিচ্ছে না। দিচ্ছে না? হ্যাঁ, তখন তার কোনো জায়গা নেই। এবার বাড়ি বন্ধন শুরু হলো। কৌটো তুই থাক পড়ে, আগে বন্ধন করি, তারপর সবকিছু। অ্যাকচুয়ালি অত খাটার বা এগুলো কিছু ব্যাপার ছিল না, রিচুয়াল ওগুলো কমপ্লিট করবে, ওটা কমপ্লিট করে বেরিয়ে আসবে, এটাই হিসেবে প্ল্যানিং। তখন আমাদেরকে বাড়ি বন্ধন করতে হয়। ইনস্ট্রুমেন্ট বললে আমি সবকিছু আমরা তৈরি করেই নিয়ে গেছি। তখন ওই সর্ষের ওপরে, চালের ওপরে, হলুদের ওপরে, হিঙের ওপরে, জিরের ওপরে বিভিন্ন ক্রিয়া করে বাড়িকে চারিপাশে বন্ধন করা হয়। আমি আমার মতন এই জিনিস দিয়ে করলাম, আমার বাবা আবার সাদা বালি দিয়ে করে। সাদা বালি? হ্যাঁ, সাদা বালি আর হোম ভস্ম দিয়ে, ভস্ম দিয়ে বাড়ি বন্ধন। সে তার মতো, আমি আমার মতন। আমরা করে এবার কৌটোটাকে তখন ইনঅ্যাক্টিভ করে, কৌটো যখন আমরা খুলছি তখন ওর ভিতর থেকে একটা প্লাস্টিকের দলা বেরোচ্ছে। প্লাস্টিকের দলাটাকে খুলে ভিতরে কি আছে, তখন ভিতরে দেখছি একটা পুতুল, ওই বাচ্চার ছবি, পুতুলের মধ্যে বাচ্চার কাপড়, চুল, পেরেক, ব্লেড, সুই ফোটানো রয়েছে ওগুলোর মধ্যে, ব্লেড গাড়া রয়েছে ওর মধ্যে, পুতুলের মধ্যে পিন মারা রয়েছে, পেরেক গুলো সব মারা, তার মধ্যে হচ্ছে মাসকলাইয়ের ডাল, লেবু শুকিয়ে গেছে, পচে শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, লেবুর মধ্যে পেরেক মারা রয়েছে, পিন মারা আছে। পুতুলটার মধ্যে সব সুতো, বিভিন্ন রকম সুতো রয়েছে, ওর মধ্যে হার ছিল, যেটা পরে আমরা দেখি চন্ডালের মতন হার, অর্থাৎ নেগেটিভ এনার্জি হার, কাঁচা হার, পোড়া হার, এগুলো সব ওর মধ্যে রয়েছে। কিছু ধরনের মাটি, এগুলো আমরা ধরো বিভিন্ন কবরস্থানের মাটি, বিভিন্ন রকম চৌসার মাটি দেওয়া, এগুলো ওর মধ্যে সব রয়েছে। আচ্ছা, সব ধীরে 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 সেগুলোকে ইনঅ্যাক্টিভ করা হয়, সব বার করা হয়। তারপরে হচ্ছে আর একটা কৌটো এবার ইনঅ্যাক্টিভ করা হয়েছে, পোড়ানো হবে, তো তার সরঞ্জাম তৈরি হয়েছে, বাচ্চারা সব সরঞ্জাম তৈরি করছে, কারণ যজ্ঞ হবে একটা, ওতে আহুতি যাবে, সব জিনিস ডিস্ট্রয় হবে। আর একটা কৌটো খোলা হয়, সেই কৌটো তো একই জিনিস। এইগুলোকে তখন যজ্ঞ করে, যজ্ঞস্থন্ডিল তৈরি করে, এবার এই জিনিসগুলোকে উৎকিলন করা হয়, বলে কেবল উৎকিলন করা, একটা একটা করে সেখান থেকে বার করছি। যজ্ঞটা কোথায় করতে? বাইরে, উঠোনে, ঘরের ভিতরে কাজ হয় না, ঘরের বাইরেই তোমাকে উঠোনে এটা করতে হচ্ছে। যখন এটা করছো, এই যজ্ঞের জিনিস যাচ্ছে, তখন ঝড় উঠেছে, অ্যাডবেস্টারের ঘর মনে হয় ভেঙে পড়ে যাবে, হাওয়া বইছে, ঝড় না, শুধু হাওয়া বইছে? শুধু হাওয়া বইছে ওইটুক জায়গায়? হ্যাঁ। কেন, যজ্ঞের আগুন নেভাবে? যজ্ঞের আগুন করতে দেবে না, কাক পারলে মনে হয় ঠুকরে মেরে ফেলে আমাদের। কাক ওপরে উঠছে, কা 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 করছে আর উঠছে, পুরো কাকের দল আসে, দেখো না যে কাক মরে গেলে যে কাকের দল পুরো সারা বাড়ি ঘিরে ধরেছে, ভয়ানক, সারা বাড়ি কাক ঘিরে ধরেছে। তোমার কাকের দেখে তো নিজের ভয় লাগবে, বোঝো কি ধরনের কালা জাদুর প্রয়োগ তার উপর হয়েছে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে কি, একটা
পুরোটাই কি হতো না জিনিসটা? দুটো কেন রাখা ছিল? আমার মতন যদি পাগলা মার্কা লোক হয় তাহলে অনেক বেশি করে ক্রিয়া করবে, 100% রেজাল্ট। হ্যাঁ, আমি একটার বদলে 10খানা ক্রিয়া করি, আচ্ছা। যাতে কোনোভাবে কোনো কিছু বাদ না যায়। হুম, এও সেরকমই লোক করেছে। শুধু এইখানে ক্রিয়াটা শেষ হয়নি, এই ক্রিয়াটা যখন আমি দুটো কাটি, তারপর বোঝা যায় যে এই ক্রিয়ার দুটো জিনিস এখনো রয়েছে বসে। দুটো জিনিস বসে রয়েছে? কি জিনিস? একটা চিতার মধ্যে, একটা কবরের মধ্যে। মানে চিতা এবার কবর কোথায় পাবে? হ্যাঁ, তখন তোমাকে এটা কাটতে হয়। আচ্ছা। সব ওই জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছিল, হুম, সব চালান দিয়ে একটা একটা করে জিনিস আহুতি। ধোঁয়া, পুরো কালো রঙের ধোঁয়া, এরকম কুণ্ডলি পাকিয়ে মানুষের আকার নিচ্ছে। হুম, ধোঁয়া কুণ্ডলিনী পাকিয়ে মানুষের আকারে নিচ্ছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা। এই ধোঁয়া ঘুরে তোমার দিকে যখন যাচ্ছে, মনে হচ্ছে তোমাকে কাজ করতে দেবে না, আর সেরকম আষ্টে পচা গন্ধ। হুম, তখন তোমার কোনো রাস্তা থাকে না। তখন নৃসিংহ আহ্বান হলো। নৃসিংহ? হ্যাঁ, 64 বীরের মধ্যে ভামার বীর আহ্বান হয়েছে, নৃসিংহ আহ্বান হলো, গুরুদেবের আহ্বান হলো, হুম, কাল ভৈরবকে আহ্বান করা হলো, হুম, করে মঞ্জুশ্রী স্থাপন হলো। মঞ্জুশ্রীকে আহ্বান করে এবার কাজ চালু হলো, শুরু হলো। হুম, একের পর এক তোমার মন্ত্র আর জিনিসপত্রের একটা 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 করে করে খুব সাবধানে তোমাকে ওটা তুলতে হবে। ভুল হলে ওদিকে কিন্তু বাচ্চার প্রাণ নিয়ে টানাটানি। ও আচ্ছা। একটা ঘট স্থাপন করতে হয়েছিল। হুম, ঘট। এটাই হচ্ছে সেফ জোন। এই ঘট তোমায় বাঁচাবে। কেন? কেন? ঘটের মধ্যেই সব আসবে তো। ও, আর যদি ঘরটা না থাকতো তাহলে কোথায় আসছে? কোথাও আসবে না, মার্কেটে ঘুরে বেড়াবে। আচ্ছা। বুঝেছো? এই ঘটকে তোমার বন্ধ করতে হয়। হুম, এই ঘটের মধ্যেই সব ঢুকবে, ঘট স্থাপন করা হয়। এবার একের পর এক আহুতি যাচ্ছে, ওইখান থেকেই ধোঁয়ার কুণ্ডলিনী পেকে 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 ওই ঘটের ভিতরে ঢুকছে। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাই দেখছে সব। আচ্ছা। সিনেমায়, সেই জন্য বারবার বলি, সিনেমায় কিছু ভুল দেখায় না, কিন্তু হুম, ওরা ক্রিয়াকলাপের সবকিছু সংগ্রহ করে তারপরেই অভিজ্ঞতা অনুসারে ওরা করে। হুম, যে ধোঁয়াটা আগে আমাদের চোখে মুখে লাগছিল, যোগ্য করার জন্য দিচ্ছিল না, সেই ধোঁয়াটাই ওই কুণ্ডলিতে ওই ঘটের দিকে ঘটে ঢুকছে। চলে যাচ্ছে। হুম, এক এক করে যখন শেষ হচ্ছে, প্রথমটা শেষ হইলো, তারপরে দ্বিতীয়টা শেষ হলো, এবারে এক এক করে যখন শেষ হচ্ছে, প্রথম দুটোর করার পরে আমাদের সন্দেহ ছিল কিছু একটা ব্যাপার আছে, কিন্তু প্রথমে আমরা বলেছি যে চলো দুটোই হবে, কন্টিনিউ। তখন আর তো উপায় নেই, এবার তো দুটো হয়ে গেছে, তাহলে আর কি কোথায় আছে? কিন্তু কুণ্ডলী পরিষ্কার হয়নি হুম, এখনো। সেই কুণ্ডলিনে একই গন্ধের প্রভাব কমেছে, কিন্তু গন্ধ একই রয়ে গেছে। হুম, তখন আমাদেরকে আহুতি প্রয়োগ শুরু হয়, নিজস্ব আহুতি, আহ্বান মন্ত্র আর আহুতি। হুম, এই করতে 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 দেখছি ধোঁয়া আবার যাচ্ছে। ঘটে যাচ্ছে। এরকম করে যখন টোটাল 4বার কমপ্লিট হলো, তখন বোঝা গেল, কারণ এই যে ধোঁয়া যখন যায়, তখন তার গন্ধে বোঝা যায় যে সাবজেক্ট কোথায় কোথায় কি কি অবস্থায় আছে। চিতা থাকলে মরার গন্ধ, হুম, আর কবরে থাকলে হচ্ছে
তোমার গোলাপ জলের গন্ধ বেরোবে। আচ্ছা আচ্ছা, তুমি ওইগুলোকে নিয়ে একদম ঘটের মধ্যে নিয়ে নিলে, ঠিক আছে? ঘটের মধ্যে নেওয়ার পর ওই যে পুতুলগুলো ছিল, পুতুল যজ্ঞে আহুতি দিয়ে দেওয়া হলো। হুম। আর বাকি যেই দুটো চিতা আর কবরে ছিল, ওটারই ধোঁয়া এসছে তো আবার পরে, যখন আমরা নিজের সামগ্রী যেই সর্ষে, হিং, হলুদ, ধুনো, ঠিক আছে, জিরে, এগুলোর যে আহুতি শুরু করি তখন তখন এবার ওটা পুরো কমপ্লিট হয়ে গেল যখন, ঠিক আছে, তখন আমাদেরকে ওই ফলের রস দিতে হয়, দুধ আর ফলের রস। এই দুধ দিয়ে হোমকে শান্ত করতে হয় ফলের রস দিয়ে, সে শান্ত করে, আর ওর মধ্যে একটা নারকেল চাই, একটা বড় ঝুটিয়ালা নারকেল, হুম পান, ঠিক আছে, ওর মধ্যে একটা কড়ি, হুম 16 আনা মানে 1 টাকার কয়েন, সুপারি আর মিষ্টি, হুম। এইগুলো যাবে। ওই মিষ্টি আর ওই বাচ্চা কোনোদিনও খেতে পারবে না। আচ্ছা সেটা নিয়ে আসা হলো, এবার ওই ছেলেকে, বাচ্চাটাকে নিয়ে আসা হলো, হুম নিয়ে এসে পরিবারের সবাই মিলে নাম গোত্র করে সংকল্প করে মানে দান করা হলো, হুম যে আমার যা আছে তোমরা চলে যাও, আমাকে মুক্তি দিয়ে দাও, আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। মুক্তি দিয়ে দাও নৃসিংহের কাছে। এবার ওই ঠান্ডা করে এবার ওই ঘটটা, ওই যে নারকেলটা হুম তুলে তোমাকে ঘটের মধ্যে বসাতে হবে। হুম। ঘরটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, ওই মিষ্টিটা খেলে কি হবে? না, এটা জিনিসটা খেলে যে জিনিসটা আমরা করেছি সেটা কেটে যাবে, এটাই হবে। আবার ফার্দার ওর উপরে আক্রমণ শুরু হবে। আচ্ছা। ওই ঘরটা করে তারপরে ওই ঘরটা দিয়ে মৌলি দিয়ে পেঁচানো হয়, হুম পেঁচিয়ে পুরো বন্ধ করে লাল কাপড় দিয়ে জড়িয়ে ওর উপরে মন্ত্রপুত আমাদের স্বস্তিক দেওয়া হয়, ওং দেওয়া হয়, ত্রিশূল দেওয়া দিয়ে আবার ওটাকে সম্পুটিত করা হয় পুরো চারিদিকে। তারপরে একটা বিশেষ মন্ত্র হয়, সেই মন্ত্র দিয়ে পুরো বন্ধন করা হয়, পুরো বন্ধন লিখে 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 বন্ধন। ওই কাপড়টা আগে থেকে আমরা তৈরি করেই রাখি, হুম সেটা তারপরে আমরা সিঁদুর দিয়ে পরে আমাদের আবার মন্ত্র, ওর উপরেও আবার যন্ত্র মন্ত্র করে সেটাকে পুরো বন্ধন করে এবার নিয়ে গিয়ে তোমাকে অপেক্ষা করতে হবে, কাজ শেষ হয়নি এখন, ভাটার অপেক্ষা করতে হবে। আচ্ছা। জোয়ারে হবে না? না, কেন? জোয়ারে তো মাটি পাবো না। ভাটা হলে যখন নদীর জল পুরো নেমে যায়, সেরকম সমুদ্রের জলও পুরো নেমে যায়। হুম সেজন্য বারবার বলি, সমুদ্রের ওখান থেকে কিছু এরকম জিনিস কুড়িয়ে নিবি না যা মনে হলো আমাদের দুনিয়া থেকে আছে। তা ওইখানে ওই ভাটাতে নদীতে গেছি আমরা, আমাদের এদিকে বলবো না কোথায়, তো ওখানে পুরো ভাটা হয়ে গেছে, গিয়ে কাদার মধ্যে নেবে পুরো খুঁড়ে, ভালো করে খুঁড়ে ওই ঘরটাকে পুঁতে বন্ধ করে বড় গজাল, বড় বড় গজাল হয় কিন্তু, জানো তো, গজাল বড় বড় গজাল আছে এরকম বড় বড়, হুম তার মধ্যে মন্ত্র লেখা থাকে, হুম ঠিক আছে। বাবার পাওয়া যায় আয়তাল কুরসির হুম মন্ত্র, বাবা বাবার মতন করেছে, আমি আমার মতন করে, আমাদের গায়ত্রী, মৃত্যুঞ্জয়, বিভিন্ন রকম আছে, ওগুলো করে ওটার তৈরি করে নিয়ে গেলাম। বাবা বাবার মতন ওটাকে কিলা গাড়লো, আমি আর মতন কিলা গেড়ে সুতো দিয়ে পুরো বন্ধন করে, এই সুতোটা দেওয়া হয় হচ্ছে জালের সুতো, মাছের জল। মাছের জালের সুতো, নষ্ট হয় না। হুম বন্ধন করে কিলক করে তারপরে আমরা বাড়ি ফিরি। তার ওই ঘাগুলো সারতে একটু সময় নেই, কিছুদিনের মধ্যে ঘাগুলো সেরে যায়, আস্তে 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 বাচ্চা সুস্থ হয়ে যায়। আজকে বাচ্চার বাচ্চা আছে, যার উপরে ক্রিয়া হয়েছিল তার বাচ্চারও বাচ্চা আছে, বাচ্চারও নামকরণ আমি করেছি। তাই? হ্যাঁ, তার বাচ্চারও নামকরণ আমি করেছি। আচ্ছা। কিন্তু এই ক্রিয়াগুলো যখন করি হুম। তখন মনে হয় যে তন্ত্রের সঙ্গে আবার থাকি যুক্ত, ভালো লাগে। কিছু কিছু আমি তো সময় ওই মানুষের জায়গাটাই ভাবছি, যে জায়গায় আমি হট করে দেখলাম চোখ খুলে কেউ একজন বসে আছে। ভয়ানক দৃশ্য ওটা, হার্ট ফেল করে যায়, মানে এরকম প্রচুর মানুষ মারা গেছে দেখবে, এখানে আটকে উঠে মরে গেছে।
তুমি বোঝো, ও চোখের সামনে ও চোখটা খুলছে আর খুলে দেখছে ওর ঘরে একজন বসে আছে, তার চোখটা লাল লাল জ্বলছে। তার কি হবে? হার্ট ফেল ছাড়া আর কি হবে? আচ্ছা, এই ভূত কেমন দেখতে হয়? যে যেরকম দেখতে সে সেরকম হয়। ভূত মানে অন্যরকম কিচ্ছু হয় না। মানুষের মতো দেখতে? মানুষই তো ভূত। যদি আমরা মনুষ্য ভূত ভাবি, আচ্ছা তাহলে মানুষের মতন ভূত। আচ্ছা। এবার সেই ভূত, অর্থাৎ আমরা যাকে ভূত বলছি, হুম, প্রেতাত্মার রূপ পরিবর্তন হয়। আচ্ছা। তারা তাদের হ্যাঁ। অস্তিত্বের রূপের পরিবর্তন করে, কিন্তু একটি মানুষ মৃত্যুকালীন যে অবস্থায় মারা যায়, হুম, মৃত্যুর পর অর্থাৎ এন্ড টাইম, সেটাই হচ্ছে তার কে দেখা যাবে সি টাইম। মানে অর্থাৎ কারো মুখের অর্ধেক উড়ে গেছে, হুম, এইভাবেই সে মরেছে, সে ঘুরবেই মুখ অর্ধেক অবস্থায়। আচ্ছা। আর তাহলে মানে এই একটা মানুষ ডেড হলো, আর ওই টাইমেই আরেকটা মানুষ লাইভ হচ্ছে, মানে একটা মানুষ জন্ম নিচ্ছে, বার্থ হচ্ছে, ঠিক আছে? তো সেই সোলটা মানে ও কি ওই সোলে কনভার্ট হতে পারে? জন্মের সময় কনভার্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে, কারণ আমাদের খর্দাতে এরকম আছে একজনের, হুম, আমাদের মাসির মুখে শোনা। বাচ্চা ভাই বোন মারা গেছে, হুম, ভাই বোন মারা না, ভাই বোনের মধ্যে ভাই মারা গেছে হুম, বড় অবস্থায়, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে যেরকম হোক। তো বোন তো আস্তে আস্তে বড় হয়েছে যাচ্ছে, তো এরকম 7-8 বছর হবে, একটা বাচ্চা ওর সামনে দিয়ে যাচ্ছে, তখন একটা বাচ্চা দৌড়ে দৌড়ে এসছে, বলছে এই বোন তুই কোথায় যাচ্ছিস? ওদিকে। হুম, স্বাভাবিক বিষয়, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? হুম, বাচ্চা দেখে ভেবেছে কি হয়েছে, কি ব্যাপার, নাম ধরে বলছে তুই ওদিকে কোথায় যাচ্ছিস, বাড়ি যা। ওর দাদার অ্যাটিটিউড। হুম, বাচ্চা পাত্তা দিচ্ছে না অত, তো ওকে মারতে যাচ্ছে, তখন ওই মারতে যাচ্ছে যখন, হ্যাঁ, তখন তো ওর বলছে যা বাড়ি যা। আচ্ছা, কি হয়েছে, তখন জানা গেল যে ও জাতিস্বর হয়ে গেছে। আচ্ছা, এই অশান্তি সেই ওই ফাঁকেতেও তো আমার বোন, হ্যাঁ, বোন মানে আমাদের বাড়ি এই ঠিকানা, মানে ও তখন ওর বাড়ির ঠিকানা বলছে না, ওর বাড়ির ঠিকানা বলছে, আমি তো অমুক জায়গায় মরে গেছিলাম। বোন আর তাহলে বয়স ওর ওর দিদি কত বড় হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু ও বোন ছিল সেহেতু ও বোন। ও ঠিক ঠিক। তো এরকম রিবার্থ হয়, এরকম Rebirth ঘটনা, হ্যাঁ রিবার্থ হয়। আর রিবার্থের বাচ্চাকে আমি দেখেছি আচ্ছা, আমাদের টালিগঞ্জের দিকে, একটা রিবার্থ ক্লায়েন্ট আমার এসেছিল, ওর ঘরে রিবার্থ হয়ে জন্মেছে। আচ্ছা। তো হয়, না হওয়ার কিছু নেই। আর এই যে সোল গুলোকে পাঠানো হয়, হুম, ঠিক আছে, এদের কোনো রিবার্থ হয় না। চালানো হয়, এগুলো কাদের হয়? মানে এই কোন যে সোল গুলোকে আমরা ক্যাপচার করতে পারি, সেগুলো কোন কি? ধরো কিছু মানুষকে কবর দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, অকাল মৃত্যুর জিনিস যেরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর তো বডি ডিস্ট্রয় হয়ে যায়, হুম, এইসব জিনিসের যেরকম মার্ডার হয়ে বডি আমরা কোথাও পেলাম, হুম, ধরো স্কালটাকেই পেলাম, দেখলাম ওর মধ্যে সে এন্টিটি আছে, পাওয়ার আছে, কিরকম কি সেটা দেখে নিতে হয়। ভালো জিনিস খারাপ জিনিস নানা রকম, আমরা সেটাকে সংগ্রহ করে আনি, সেটাকে এনে সেটাকে পুজো পাঠ করি, আমাদের রিচুয়ালের মধ্যে দিয়ে যায়, সেটাকে জাগ্রত করি, সেটাকে কন্ট্রোল করি, দেন তারপর আমরা কাজ করি। এত সহজ নয়, আনলাম আর কাজে বসালাম, তাহলে তো একদম অবস্থা খারাপ। আগে আনো, পুজো পাঠ করো, তাকে কন্ট্রোল করো, তাকে জাগাও, জাগিয়ে তাকে কন্ট্রোল করো, কন্ট্রোলে নিয়ে পুরো আসলে তবে দিয়ে ওকে কাজ হবে, তার আগে কোনো কাজ কিন্তু হবে না, এই নাহলে যে ক্ষতি যেরকম করবে। প্রত্যেকটা ভগবানের এক একটা করে তার পছন্দের খাবার আছে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা প্রেতেরও কি সেম? আমার ব্রহ্মদৈত্যী যেরকম আমাকে স্বপ্নাদেশে বলেছিল হচ্ছে সে ফল খাবে, তাকে ফল দিতে হবে, গোটা ফল, পায়েস দিতে হবে, মাংস দিতে হবে, খাবে সে। বহু জায়গায় আছেন যে ব্রহ্মদৈত্যী মাছ মাংস খান না, কারণ খান না,
কিন্তু আমার ব্রহ্মদৈত্যী, আমি যাকে তাকে সব, এবং আমি যে ব্রহ্মদৈত্যীকে পেয়েছি স্বপ্নাদেশে, সেই ব্রহ্মদৈত্যী পরে গিয়ে আমি ধনেখালিতে তার অবস্থান আমি খুঁজে পাই, ধনেখালিতে। তো সেখানে সেই ব্রহ্মদৈত্যীকে সব দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, মানে যা রান্না হয় তাই দেওয়া হয়, খেতে খান, মাছ মাংস সেখানে খান তিনি। চন্দ্রানীকে? চন্দ্রানী তো আমার বাড়ির লোক। তা কি খায় না? না, ওকে দিতে হয়, ওকে হচ্ছে তোমার সাদা কারণ আগে দিতে হতো, এখন তো যেহেতু মায়ের আদেশে সাদা কারণ বন্ধ হয়ে গেছে আমার কাজ, তাই সাদা কারণ না, এমনি কারণ, আর গুড়ের সিজনে গুড় দিতে হয় ওকে। আচ্ছা। হরির বউ যেটা থাকে সেটা যায়, এটা থেকে জলদি হয়। তো এই বলে ওকে দেওয়া হয়। দেন ও আমার বাড়িতেই থাকে সবসময়, আমাদের বাড়ির একটা গার্জিয়ান হিসেবে থাকে। আজকে অশোক মহারাজের এই তন্ত্রের দবদবার মধ্যে তিনি একজন, যিনি আমাকে এই তন্ত্রের দুনিয়ায় তৈরি করেছেন। অশোক মহারাজের পৈশাচিক তন্ত্রের মধ্যে এক বডিগার্ড যদি বলি, তাহলে আমি নিশ্চিন্তে ঘুরি তার জোরেতে। রাস্তায় যেতে আসতে বিপদ আপদ থেকে প্রচুর রক্ষা করেছে, আগামী দিনেও করবে এটুকু জানি। এবং মজার বিষয়, যারাই আমার সঙ্গে শত্রুতামি করেছে তারা বুঝে নিয়েছে। গাড়ির তলায় দিয়ে দিয়েছে, রোগ দিয়ে দিয়েছে, আমার ছেলের পিছনে লেগেছে, একজনকে ফেলে দিয়েছে, হাড্ডি ভেঙে দিয়েছে। ও কাউকে ছাড়ে না ওরা। আমাদের পিছনে লাগলে ও তোমাকে, এখন আমি হয়তো কিছু বলতে পারলাম না, ও তোমাকে এখন না সময় মতন বুঝে নেবে। আমি এরকম প্রচুর মানুষকে জানি না যারা হয়তো পিছনে অন্যভাবে লেগেছে, জানি না, চিনি না, কিচ্ছু না, তার পরিবারকে বুঝে নিয়েছে, সে তাকে বুঝে নিয়েছে। আমি এরকম খবর পেয়েছি, কাকু আমার ভুল হয়েছে, একজন বলছে আপনার ফেসবুক আমি এরকম ভাবে করেছি, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে, আমার উপর অত্যাচার করবেন। আমি কিছুই করি না, আমি জানি পর্যন্ত না, কিন্তু যেহেতু সে আমার ক্ষতি করার চেষ্টা করেছে বা আমার ক্ষতি করছে, সেহেতু তাদের উপরে এর প্রভাব। আমি কেন, শুধু আমি নয়, আমার পরিবারের যার উপরে যে হয়েছে, আমার ওয়াইফের ওপর, আমার বাচ্চার ওপর, আমার উপর কেউ কখনো যদি কোনো ধরনের বাজে কটূক্তি, বাজে কিছু করে থাকে, সে তার রিটার্ন পেয়েছে। আচ্ছা। আর যদি কারুর নৃসিংহ মোড়ানো, পেঁচিয়ে রাখা থাকে, মানে কোনো বাড়ির কোনো মেম্বার নৃসিংহকে পেঁচিয়ে ঢেকে রেখে দিয়েছে, সেই মেম্বারটার সাথে নৃসিংহকে কেন পেঁচাবে, কিসের জন্য পেঁচাবে? এটা কি কোনো তন্ত্রোক্ত ক্রিয়ার ফল? নৃসিংহ তো পেঁচানোর কোনো জায়গা নেই, তিনি তো দেবতা। হ্যাঁ, মানে আগে মানে যে বাড়ির একটা দুজন মানুষ সেটাকে পুজো করে, হ্যাঁ, আর তার মধ্যে একজন আছে সে পেঁচিয়ে রেখে দিয়েছে। এবার কারণ কি তার মাথা কি খারাপ হয়েছে নাকি? না, মাথা খারাপ না, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে তন্ত্রোক্ত কিছুর জন্য কি না, নৃসিংহকে পেঁচিয়ে রাখা মানে তাকে ইনঅ্যাক্টিভ করার ধান্দা করছে সে। ইনঅ্যাক্টিভ করার ধান্দা থাকে। হ্যাঁ, আজকে আমি আমার দেবতাকে পেঁচিয়ে শয়ন করিয়ে দিলাম, তার মানেটা কি? মানে বান মারতে পারবে তাকে? বান মারতে পারবে? নৃসিংহর মানে কি কাজ, কি মানে যে বান কাটানো, অসুরি শক্তিকে নষ্ট করা, অসুরি শক্তিকে নষ্ট করে, তার প্রোটেক্টর। আচ্ছা, মানে কেউ যদি মানে সে বাড়ির লোকই মানে অ্যাকচুয়ালি কিছু ভুল হয়, সে কারোর কাছ থেকে ভুল পদক্ষেপ নিয়ে এটা করছে, ভুল, আর না হলে সে জেনে শুনে এটা করছে। ধরো কারোর পাল্লায় পড়ে বা কেউ বলেছে, এরকম অনেক তো আছে এখনকার আমাদের দুনিয়া পডকাস্টের বাবারা, পডকাস্ট বাবা, পডকাস্ট মা, বাপ জন্মে কোনোদিনও আসন পেতে বসেনি সাধনা করার জন্য, তারা অনেক 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 কিছু বলে ফেলে না, নাক টিপলে দুধ বেরোবে না, না কিছু আর্নিংস এর শেয়ারের জন্য, যাতে সেই শেয়ারটা তার কাছে চলে যায়। না, তাতে আমি নৃসিংহকে ওরকম পেঁচাবো কেন? উল্টো নৃসিংহকে সবসময় আদর আপ্যায়ন করবো, সে নিয়ে এনে দেবে। না, সেই শেয়ারটা মানে একটা হাজবেন্ড ওয়াইফের আর্নিংসটা একটা অন্য মানে তার বোন মানে হাজবেন্ড নিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, তো তার প্রোটেক্টরকে আমি আটকে দিলেই তো হয়ে গেল। ধরে নাও চন্দ্রাণু আমাকে প্রোটেক্ট করছে, এবার চন্দ্রাণীকে কেউ আমাকে দিয়েই প্রোটেক্ট আটকে দিল চন্দ্রাণীকে, তাহলে কি হলো? আমি প্রোটেক্টহীন হয়ে গেলাম। এবার তো যে কেউ আমাকে যা ইচ্ছা করে যাবে। ও, নৃসিংহ তো প্রোটেক্টর। আচ্ছা, সে প্রোটেক্ট করছে তোমাকে, তোমার বাড়িতে তোমার নৃসিংহতে প্রোটেক্ট করছে। এবার আমার তোমার বাড়িটাকে হাতানোর দরকার আছে, তাহলে আমি তোমার প্রোটেক্টরকে ইনঅ্যাক্টিভ করাবো। ইনঅ্যাক্টিভ যেই হয়ে যাবে, ব্যাস হয়ে গেল।
বাকি তো তুমি আমার কন্ট্রোলে। আচ্ছা আচ্ছা। তাহলে এবার কি হবে, তোমাকে আমি ব্রেন ওয়াশ করে বলবো যে তুমি এই দেবতাকে এইভাবে রাখো, তোমার উন্নতি হবে বলে তোমাকে দিয়ে করিয়ে দেবো, হুম, তুমি বোকার মতন হয়ে গিয়ে ব্যাস। আর না হলে তোমার আমি নিজে গিয়ে কিছু ক্রিয়া করে এটাকে গল্প করবো। আচ্ছা। গুপি কেস হয়ে গেছে এর। এর দেবতাকে আটকে রেখে এর ধান্দা পানি নিয়ে নিচ্ছে, এর জিনিসপত্র সব সে সংগ্রহ করে নিচ্ছে। এরকম আছে কিন্তু, করে এরকম মানুষজন। করে না? হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ। করা যায় এবং করেও। অনেক জায়গায় দেবতাকে আটকে দেওয়া হয়। অনেকে বলতে পারে দেবতাকে আটকায় কি করে, কিন্তু আটকানো যায়, তাকে দেবতাকে সেই বাড়ির যজমানকে দিয়েই করিয়ে নেওয়া যায়। আচ্ছা। সে বাড়ির মেম্বার কিন্তু সবসময় মাথায় রাখবে, হুম। তাকে দিয়ে করানো যায়। আর এই বাচ্চাটার কেসটা কে করিয়েছিল, মানে বাড়ির মেম্বার? দেখো, চুল কাপড় বাড়ির বাইরের লোক কেউ পাবে না, হ্যাঁ। নিজেদের লোক। এরা ফেতকালীন কিছু করেনি, হুম। তাই আমি ফেতকালীন করিনি, নাহলে ফেতকালীন ক্রিয়া করলেই হয়ে যেত। যে করছে তাকেই ফেলে দিত বিছানায়, চোখের সামনে চলে আসতো। আমার একটা ক্লায়েন্টের ক্রিয়া এই তো কালকে না পরশুদিন এসে রিপোর্ট জমা করলো। হুম। আমি বান কাটানোর কাজ হুম। আর তার আর ইসের কাজ ধরেছিলাম, এই তো সামনেই, এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে, 5-10 কিলোমিটারের মধ্যে তার। আচ্ছা। ঠিক আছে, কালকে, হ্যাঁ কালকে এসে আমাকে রিপোর্ট জমা করলো। তো ছেলেটাকে নষ্ট করে দিচ্ছিল, মদ খাইয়ে অত্যাচার করিয়ে একদম বান মেরে 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 একাকার করে দিয়েছিল। হুম। আমি বলেছিলাম, আমাকে বলেছিল তুমি, তুমি চোখের সামনে দেখে নেবে, আমি বলার কি আছে, হুম। আমি তো যাকে ইচ্ছা নাম বলে দেবো। তান্ত্রিকরা যেতে তো এই তোমাকে অমুকে করে দেবো, আমার মনে হচ্ছে অমুকে, তুমি ওই ঠোঙা ধরে বসে কোনো লাভ নেই। হুম। আমি যেরকম তোমাকে বান মেরেছে বললে পিঠে থালা লাগিয়ে দেখিয়ে দিই, দেখো পিঠে থালা লেগেছে, বান মেরেছে, ক্ষতি করা আছে, তোমার উপরে ক্ষতি আছে, সেটা বিদ্বেষণ হোক, মারণ হোক, যে ধরনের ব্যাধিকরণ হোক, কি ক্ষতি আছে সেটা তুমি। সেরকমই আমি ফেতকালীন ক্রিয়া ক্রিয়ার মধ্যে করি। বাস্তুবন্ধন ছিল আর তোমার ওই ক্ষতি, বাচ্চাকে ঠিক করার ব্যাপার ছিল, সন্তানটা ঠিক করার, আমি সেই ক্রিয়া করে দিয়েছিলাম। ব্যাস, ওই বাচ্চাকে যেরকম ব্যাধিকরণ করে বিছানায় ফেলাচ্ছিল হয়ে গেল। হুম। যারা করেছিল, মানে যাদের উপর সন্দেহ ছিল তাদেরই একটার হাঁপানির টান শুরু হয়ে গেছে, হুম। আর ক্যান্সার হয়ে গেছে। হুম। আমার কিছু নেই, এ তো রোগ তার নিজের হয়েছে, কিন্তু হয়েছে। এটাই হয়। হুম। এখানে আমি দেবার কেউ নই, হ্যাঁ। আমি কিন্তু তাদের নামে কোনো আহুতিও দিইনি, অঞ্জলিও দিইনি, কিচ্ছু করিনি। তার কাছেই চলে গেছে। হ্যাঁ। ওই মার্জারের সাধনার অ্যান্সার দিয়েছে তো, 1.5 ফুটিয়া তন্ত্র। হ্যাঁ, অনেকে তো লাফালাফি করে 1.5 ফুটিয়া নিয়ে। হ্যাঁ। এই তো আমি বলছি তো 1.5 ফুটিয়ার সাধনা কিভাবে হয়। সৌরভ করুক বাগ না। বলে। করুক 1.5 ফুটিয়ার সাধনা সঠিকভাবে করুক। হুম। সেই বিড়ালকে তো চয়ন করতে হয়, কালো বিড়ালকে চয়ন করতে হয়, সোনামুখী সুই এখানটা গুজে দৌড় করাতে হবে। সোনামুখী সুই না পড়লে তবেই গিয়ে ওই বিড়ালকে আগে নিজের পোষে আনতে হবে, দুধই খাবে, আর কিচ্ছু না, তারপরে হবে ওর। করুক, দেখি না কত লোক আছে তো সাধনা করে, তো হাড্ডি গুড্ডি অশোক মহারাজ নিয়ে বসার পর দিয়ে তো টেলিফোনের মতো লোকে হাড্ডি কাপড়ে জড়িয়ে একাকার করে ফেলে। হয়, কাউকে দেখে এরকম মানুষ করে, কিন্তু আমাদের সাধনা আছে, আমাদের তন্ত্রের তো শক্তি আছে, এটা আমি প্রমাণ করার কিছু নেই। আমার আগে বহু 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 গুণীজন সাধক মানুষ, সাধক বর্গ তা প্রমাণ করে গেছেন। গুরু বামদেব থেকে শুরু করে তাদের সময়কার, তাদের আগেকার মানুষ প্রমাণ করে গেছে। আমি তো নগণ্য মানুষ, আমি কিচ্ছু জানি না। ভালো একটা গল্প শুনি, আবার আসবো। গল্প না, সত্য ঘটনা। সত্য ঘটনার অবলম্বন। হ্যাঁ, সত্য ঘটনা অবলম্বন। হ্যাঁ। কারণ আমার কোনো গল্প নেই কিছু, কারণ আমি ঠিকানা বলতে পারি, নাম বলতে পারি, সব বলতে পারি। আমি তোমাকে বললাম, লিমিটেশন। হ্যাঁ আমি তো বললাম তো 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরের বাড়ি বলছি। কালকে এসেছিল আমার চেম্বারে, জানিয়ে গেছে দিদা। তো আছে আমার কাছে এভিডেন্স, তো আমার কাছে থাকেই সব সময়, আমার ক্লায়েন্টদের কাজ আমি
আমি তো অন্য কোনো গল্প দিতে পারি না। আমি যা সাধনা করেছি তাই, বেশ কিছু সাধনা অলরেডি আমি লোকের সামনে তুলে ধরেছি, আর কিছু সাধনা আছে তুলে ধরবো। ঘটনাই তুলে ধরতে হবে, কারণ সাধনা তো শেষ হয়ে যাবে। হুম সব সাধনা আমি করিনি, তাই আমি যা সাধনা করিনি তা আমি তো দিতে পারবো না। হুম, এটাও ঠিক। আজকের যে ঘটনাগুলো আমি তোমাদেরকে বলছি, আমি চোখের সামনে দেখা, হুম লড়াই করতে হয়েছে প্রচুর। হুম ওই ক্রিয়া করে 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 তারপরে কবচ গেছে, তার সবকিছু গেছে, ব্রহ্মদৈত্যী গেছে, বেতাল গেছে, ডামরি হয়েছে, সব হয়েছে। হুম, তারপরে তার অতগুলো যজ্ঞ, অতগুলো ক্রিয়া চালান করে হুম। তারপর তার সেই দৈবিক, ভৌতিক, আদিভৌতিক সবকিছু মিলিয়ে কবচ গেছে, তার সার রক্ষা কবচ। তাহলে আজকের ঘটনাটা বহুত ভৌতিক ঘটনা, আর খুবই মর্মান্তিক ঘটনা। মর্মান্তিক ঘটনা, ভৌতিক ঘটনা অবশ্যই, কিন্তু সেটা মর্মান্তিক। মর্মান্তিক, প্রচন্ড মর্মান্তিক। একটা বাচ্চা ছেলের উপরে ঘটা ঘটনাটা। একদম বাচ্চা না, একটু বড় কিন্তু। একটু বড়, হ্যাঁ, একদম বাচ্চা না, একটু বড় ছিল, কিন্তু মর্মান্তিক ঘটনা। তার খাঁচা বাতি হয়ে গেছে। হ্যাঁ, বাতি মানে জীবন দশার বাতি নিভিয়ে দেওয়ার গল্প ছিল। হ্যাঁ। গল্পটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কোথা দিয়ে শুনছেন জানাবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।